আসসালামু আলাইকুম। আমি এখন শুরু করে দিব, তোমরা একটু কষ্ট করে সবাই একটু জয়েন হয়ে যাও। যখনই ক্লাসে ঢুকি তখনই এত কল আসা শুরু করে, মানে একসাথে সব। ওকে, আশা করি শুনতে পাচ্ছ আমার কথা, তাই না? ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? দেখা যাচ্ছে না তো ভাইয়া আপনাকে। হ্যাঁ, এখন দেখা যাবে আশা করি ফরহাদ। তো আজকে আমার সবচেয়ে একটা পছন্দের একটা চ্যাপ্টার, আমি জানি না তোমাদের পছন্দের কিনা। আমি আমার এইচএসসি লাইফে তেমন এনজয় না করলেও অ্যাডমিশন এসে খুব এনজয় করছি এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো আজকে ক্লাস এত কম কেন, সংখ্যাটা এত কম কেন একটু বলো তো। তো আমি আজকে তোমাদেরকে পড়াবো সরলরেখা। তো সরলরেখা পড়ানোর আগে আমি 5 মিনিট একটু কথা বলবো তোমাদের সাথে। সেটা হলো যে তোমরা তো আমাদের ক্লাসগুলো করতেছো, কোন কোন ক্লাস কোন কোন জায়গায় কোন কোন ইয়াতে সমস্যা হচ্ছে একটু আমাকে বলো তো। তাহলে ওই জায়গাগুলো নিয়ে একটু কাজ করবো আমরা। এটা এটা একটু জানা দরকার তোমাদের কাছ থেকে। আর দ্বিতীয় যে এটা জানা দরকার সেটা হলো যে তোমরা এক্সামগুলো ঠিকমতো দিচ্ছ কিনা, এক্সামের মার্ক কেমন আসতেছে তোমাদের কার, একটু এটা বলো। আমি তোমাদের কাছে ইনশাল্লাহ যারা খারাপ করতেছো তাদের কাছে খুব শীঘ্রই ফোন দিব। তো অবশ্যই নিজেদের নাম্বার দিয়ে রাখছো, আমি জানি গার্জিয়ানদের নাম্বার তো পাওয়া এত সহজ না। তো আমি ফোন দিব, আসলে কেন এত সমস্যা হচ্ছে। কয়েকজনকে দেখলাম রেগুলার খুব বাজে মার্ক পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছ, কি কারণে পাচ্ছ, এটা নিয়ে আমি একটু খোঁজ নিব। তো ওকে, তো অনেকে অনেকে যুক্ত হয়ে গেছে, একটু একটু আমরা শুরু করে দিব। তার আগে একটু আমাকে এই এই জিনিসগুলো জানাও যে ক্লাসের কি অবস্থা তোমাদের সবার, আর হলো যে এক্সামের কি অবস্থা, কি এরকম মার্ক আসতেছে, আর আমাদের কাছ থেকে আর কি কি এক্সপেকটেশন রাখতেছো যেটা ফিল আপ করলে তোমাদের জন্য ভালো হবে। যেমন ইংরেজির জন্য আমি দেখতেছিলাম যে ইংরেজি ক্লাস পেইড বেসে এক্সট্রা করে নেওয়াটা খুবই কঠিন। তো ইংরেজি ক্লাসের জন্য আমরা মেসন পেজ থেকে নিব, তবে তোমাদের জন্য হয়তো এক্সট্রা করে আরো 2টা ইংরেজি ক্লাস নেওয়া হবে, কিন্তু ওই ক্লাসগুলো তোমাদের মাস্ট করা লাগবে। ঠিক আছে, মাস্ট করে রাখবা তাহলে। আচ্ছা, ইংরেজির কথা বলতে না বলতে রীতিতে বলছে ইংরেজি ভালো হচ্ছে না, কোনো সমস্যা নেই। তোমাদের সত্য ভাইয়া যে 3টা ক্লাস নেবে সেই ক্লাসগুলো তো করবাই, এবং পাশাপাশি যেটা করবা সেটা কি, সেটা হলো যে ইনশাল্লাহ আর সত্য ভাইয়া আরো 2টা মেবি তোমাদের জন্য এক্সট্রা করে ক্লাস নেবে, ওই 2টা করবা, আর কোনো সমস্যা থাকবে না। ওই ক্লাসগুলো করো, আশা করি যে ইংরেজির সকল কিছু ডান করে দিবে তোমাদের। তোমরা মেবি অনেক লেটে লেটে কমেন্টগুলো করতেছো, নাকি আমার কাছে খুব লেটে আসতেছে, আমি এটা বুঝে উঠতে পারতেছি না। কোনো সমস্যা নেই, বললাম তো ক্লাসগুলো ভালো মতো করো, তাহলে ইনশাল্লাহ ইংরেজিও গুছিয়ে উঠতে পারবা। ওকে, ওকে, মানে ক্লাসে ঢুকলে এত কম। ভাই এক্সামের সময় সব ভুল যায়, এক্সামের অ্যান্সারগুলো ভুল থাকে। আচ্ছা, লাবণী বলছে এক্সামের অ্যান্সারগুলো ভুল থাকে, এরকম কয়টা এক্সামের অ্যান্সার ভুল পাইছো লাবণী, একটু আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবা, বিকজ আমার এটা একটু জানা দরকার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কারণ হলো যে 2-1 জন এটা কমপ্লেন করছে, খুব বেশি করেনি, তাই আশা করি যে খুব বেশি প্রবলেম হচ্ছে না। কেমিস্ট্রিতেও একটু প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ এটা নিয়ে কাজ হবে। কি কি প্রবলেম হচ্ছে এগুলো অবশ্যই আমাকে জানাবা। কোশ্চেন ব্যাংক সলভ করার সময় পারি, কিন্তু এক্সামে সবগুলিই ফেলি, এটা হলো কি প্র্যাকটিসের অভাব, এটাকে বলা হয় প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করবা বেশি বেশি, আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, মোটামুটি আমরা তাহলে শুরু করি। তো আমি ম্যাথ কিভাবে পড়াবো, আগে তো তোমরা সবাই এতদিন ক্লাস করছো, জানো যে প্রথমে কনসেপ্ট দিব, ইনশাল্লাহ কনসেপ্টের পাশাপাশি এই যে যেমন এটা কনসেপ্ট দিব, কনসেপ্টের পাশাপাশি আমরা কোশ্চেন সলভ করব। তো প্রথমত যেহেতু চ্যাপ্টারের নাম হলো সরল রেখা, তোমরা একটু আইডিয়া করতে পারো যে সরল রেখা আসলে কি। কেউ কি আইডিয়া করতে পারো যে সরল রেখা আসলে কি? অনেকে বলবে যে ভাইয়া যেটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আসসালামু আলাইকুম, 2 মিনিট আমি আসতেছি ভাইয়া। ভাইয়া আপনি যখন ক্লাসে করান তখন একটা করতে গেলে পারি না, প্র্যাকটিসের অভাব, এটা প্র্যাকটিসের অভাব ভাইয়া। অর্গানিক কেমিস্ট্রিটা একটু আগে নেওয়া যায় না? অর্গানিক কেমিস্ট্রি আগে নেওয়ার কথা চলতেছে, তো যে ইংলিশ হবে সেটা কি আমরা
এখান থেকে এখানে করতে পারবো না, এখানেও করতে পারবা, ওখানেও করবা, ঠিক আছে? মানে ওখানে করাটা বেটার, অনেক শিক্ষার্থী সাথে একসাথে করবা। আশা করি যে ক্লাসের ডিউরেশন অনেক বেশি ভাইয়া, ক্লাস শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর একটু কম সময় ধরে ক্লাস হলে ভালো হয়। কোনটা? ম্যাথ ক্লাস? ম্যাথ ক্লাস তো কম সময়ে, ম্যাথ ক্লাস তো আমি মাত্র এই যে আজকে ক্লাস 1 ঘন্টা বেশি নিব না, আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পড়াবো। তার মানে আমি 10টা 15 থেকে আমি ইনশাল্লাহ 11টা 15 বা 11:30 পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ। 11:30 বেশি তো ক্রসে করবো না। তিশা, আশা করি বুঝতে পারার কথা। তুমি কোন সাবজেক্টের কথা বলছো? হয়তোবা তুমি বায়োলজি, রাকিব একটু বড় বড় ক্লাস নিচ্ছে, হয়তোবা ওইটার কথা বোঝাতে চাচ্ছিলা কিনা আমি জানি না। ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দেই, আমরা বেশি লেট করব না। যেহেতু সরলরেখা, সরলরেখাকে আমরা অনেকভাবে ডেফিনেশন দিতে পারি, ঠিক আছে? অনেকভাবে, ঠিক আছে? যেই রেখাটা সরল তাকে সরলরেখা বলা হয়, যার কোণ 180 ডিগ্রি তাকে সরলরেখা বলা হয়। আরো সহজভাবে আরো ডেফিনেশন বলতে গেলে, যদি 3টা বিন্দু থাকে তারা যদি সমরেখা হয় তাদেরকে আমরা সরলরেখা বলি। বিভিন্ন ভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। হ্যাঁ, বায়োলজিটা একটু বেশি টাইম হয়ে যায়, আমি বুঝতে পারছি। দেখো, এখন দেখো যেটা বলতেছিলাম যে সরলরেখা, সরলরেখা কি? ধরো একটা রেখা, যে রেখাটা কি হয় একদম সহজ সরল, যার জীবনে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, সে সহজভাবে চলাফেরা করবে, তাই তো সরলরেখা, তাই না? যারা কি হয় সহজ সরল থাকে। কিন্তু সরলরেখার সাথে আমাদের স্থানাঙ্কর কি সম্পর্ক ভাইয়া? কারো কাছে প্রশ্ন মনে হয় না যে সরলরেখার সাথে আমাদের স্থানাঙ্কের কি সম্পর্ক? এই স্থানাঙ্কটার সাথে সরলরেখা কই থেকে আসে, কিভাবে মিলাতে চাচ্ছেন ভাইয়া একটু আমাদেরকে বলেন। তো আমি ইনশাল্লাহ এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো। প্রথমত স্থানাঙ্ক, স্থানাঙ্কের মধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক কি? ধরো ভাইয়া, আমি তোমাকে একটু বোঝানোর স্বার্থে আমি কি করি, আমি একটা অবশ্যই একটা কি করলাম বলতো ভাইয়া, আমি একটা চতুর্ভাগ অঙ্কন করতে চাচ্ছি। কি অঙ্কন? চতুর্ভাগ, ঠিক আছে? আমি ইনশাল্লাহ চতুর্ভাগ একটা অঙ্কন করতে চাচ্ছি। এই যে এটা কি? এটা হলো চতুর্ভাগ। তো এটা কি চতুর্ভাগ? এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে ভাইয়া? খুব ভালো কথা, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। তো স্থানাঙ্ক মানে কি জানো? স্থানাঙ্ক মানে হলো যে তোমাকে কি করবে বলো তো ভাইয়া? কার্তেশীয়, কথা দ্বারা কি বোঝায়? কর্তন করবে। কার্তেশীয় মানে কি? কর্তন করা। কি কর্তন করবে বলো তো ভাইয়া? এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করবে। কাকে? এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করবে। তো যেই পরিমাণ কর্তন করবে সেটাই হলো এক্স অক্ষকে, যেই পরিমাণ কর্তন করবে সেটা হলো এক্স এর মান, ওয়াই অক্ষকে যে পরিমাণ কর্তন করবে সেটা হলো ওয়াই এর মান। আমার কথা কি বুঝতে পারছো? ধরো 2,5 বিন্দু, এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝি জানো? মানে এক্স অক্ষকে 2 ঘর কর্তন করছে এবং ওয়াই অক্ষকে 5 ঘর কর্তন করছে। তার মানে এই বিন্দুটার মান কত? এই বিন্দুটা হইছে 2 একক এবং 5 একক কর্তন করে আমরা পাই, তাই কিনা বলো ভাইয়া? এইটা দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক বোঝায়। এখন পোলার মানে কি? পোলার মানে হলো মেরু। পোল মানে কি বলতো ভাইয়া? এই পোল শব্দটা মানে কি বলতো ভাইয়া? মেরু। এখন কথা আসতে পারে, ভাইয়া মেরুর সাথে কি সম্পর্ক ভাইয়া? এখানে মেরু কই থেকে আসলো ভাইয়া? এখন সম্পর্ক এখানে না, সম্পর্ক হলো যে দেখো ভাইয়া, তোমাকে এখানে পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা আর কমা থিটা ইউজ করি। আর হলো কি? একটা ব্যাসার্ধ, থিটার কি? একটা অ্যাঙ্গেল। ধরো ভাইয়া কোন একটা বিন্দু আছে এখানে, ধরো একটা কোন বিন্দু আছে এখানে, আর একটা বিন্দু আছে ধরলাম আমি কোথায়? এখানে। বোঝার চেষ্টা করবা। এখন এইখানে যে বিন্দুটা অ্যাঙ্গেলটা তৈরি করছে, ও কি করছে? ও এই যে দেখো ভাইয়া, এইটুকু আবার ঘুরে ওর এখানে যাওয়া লাগবে যদি এই বিন্দুটাকে পেতে চায়, তাই কিনা? তার মানে একটা বিন্দু যেখানে আছে তার জন্য যেই অ্যাঙ্গেল তৈরি হয়, আর একটা বিন্দুতে যেতে তাহলে আরো অ্যাঙ্গেল তৈরি হয়। তার মানে কি ভাইয়া? এখানে অ্যাঙ্গেল গুলা কি করে বলতো ভাইয়া? আমরা ইউজ করে থাকি, তার জন্য এখানে থিটারটা আসছে। কিন্তু এখানে ব্যাসার্ধটা কই থেকে আসছে ভাই? সবসময় মনে রাখবা, এক্স অক্ষকে কর্তন করছো, ওয়াই অক্ষকে কর্তন করছো, এবার কি ব্যাসার্ধ আমরা ইউজ করবো না? তার মানে এই অতিভুজটাই কি বলতো ভাইয়া? ব্যাসার্ধ। তার মানে আমরা ওভারঅল কি শিখতে পারছি এখান থেকে? আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলতে গেলে আমরা বুঝছি যে এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করবে, সেটা কি? এই যে করছে, তাহলে বাকি থাকে কি? অতিভুজ এবং যে অ্যাঙ্গেলটা। তাহলে সেই অ্যাঙ্গেলটা কি? একটা জায়গা থেকে যখন আরেকটা বিন্দু আমরা পেতে চাই, তখন অবশ্যই আমাদের অ্যাঙ্গেলটা ঘোরা লাগে, আমাদের একটা মেরু তৈরি করা লাগে। আমাদের কি করা লাগে বলতো ভাইয়া? এই যে এই গঠন প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? আমরা আর্গুমেন্ট বলে থাকি। আর এই আরটা কি ছিল? ব্যাসার্ধ। সেটা কি? এই অতিভুজটা। এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো? আলহামদুলিল্লাহ, চলে। ওকে, এইটুকু সবাই ক্লিয়ার কিনা? এইটুকু আশা করি ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটাকে বলা হয় বেসিক। এটাকে কি বলা হয়? বেসিক। যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু অন্য একটা টপিকে যাব। অন্য একটা টপিক বলতে গেলে এই টপিকে আমি একটু ভিন্নভাবে বুঝাবো। একটু বলো ক্লিয়ার কিনা? এই টপিকটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। যদি এই টপিকটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি একটু তোমাকে বলি, কার্তেশীয় স্থানাঙ্ক দ্বারা আমি একটু আগে কি বললাম বলো তো ভাইয়া? একটু আগে কি বুঝালাম? এক্স কমা
ওয়াই, কি বললাম বলো তো ভাইয়া, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। আর পোলার স্থানাঙ্ক দিয়ে আমি কি বুঝলাম বলো তো ভাইয়া, আর কমা থিটা। এখন কি বললাম একটু আগে, এই জিনিসগুলো তো বুঝলাম তোমাকে, যে এক্স অক্ষকে কর্তন করবে এবং ওয়াই অক্ষকে কর্তন করবে। এখন দেখো ভাইয়া, ধরো কোন একটা সমকোণী ত্রিভুজ পেলাম, কোন একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এটা হলো থিটার, এটা হলো আর, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। খুব ভালো কথা। তাহলে এখান থেকে কস থিটার মানে কি বলো তো ভাইয়া, কস থিটার মানে কি, কস থিটার মানে হলো যে ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো তো ভাইয়া, এক্স, অতিভুজ কত বলো তো ভাইয়া, আর। তার মানে এখানে এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, আর কস থিটার। করি দেখি কি হয় আসলে, কেন এগুলো বের করতেছি একটু পরে টের পাবা। সাইন থিটা মানে কি বলো তো ভাইয়া, লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলো তো ভাইয়া, ওয়াই, অতিভুজ কত বলো তো ভাইয়া, আর। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা। এই যে দুটো ইকুয়েশন পাইছে আমরা, 1 এবং 2 নাম্বার ইকুয়েশন, আমি কি করব জানো, 1 নাম্বার ইকুয়েশনকে আমি বর্গ করব এবং 2 নাম্বার ইকুয়েশনকে আমি বর্গ করে যোগ করব। বুঝার চেষ্টা করবা, 1 নাম্বার ইকুয়েশনকে কি করব আমি বর্গ করব এবং 2 নাম্বার ইকুয়েশনকে আমরা কি করব বর্গ করব। বর্গ করে আমরা যোগ করে দিব, দেখি কি হয়, এক্স স্কয়ার। এখানে মজার বিষয় কি জানো, এখানে মজার অনেকগুলো বিষয় আছে। এখানে অলরেডি তুমি অনেক কিছু বুঝে গেছো, অনেক কিছু কি কি বুঝে গেছো, তারপর আরেকটু বুঝাচ্ছি, দাঁড়াও একটু আগে করে নেই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার সাইন স্কয়ার থিটা এবং প্লাস আর স্কয়ার কজ স্কয়ার থিটা, তাই কিনা? খুবই স্বাভাবিক। তাহলে এখান থেকে কি আসতেছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এখান থেকে আর স্কয়ার কমন নিয়ে নিলে সাইন স্কয়ার থিটার প্লাস কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটার প্লাস কজ স্কয়ার থিটার মানে কত হলো 1। তার মানে এটুকুর মান হলো 1 হলে এটা কি হয়, আর স্কয়ার। তার মানে আর স্কয়ার ইকুয়াল টু আর ইকুয়াল টু কি পাই, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং আমি কিন্তু তোমাদেরকে জটিল সংখ্যা পড়ানোর সময় এই জিনিসটা ব্যাখ্যা করছিলাম যে অতিভুজের মান কেন নেগেটিভ হয় না, বা আর এর মান কেন নেগেটিভ হয় না, এই ব্যাসার্ধ বা এটাকে আমরা যে মডুলাস বলি তার মান কেন নেগেটিভ হয় না, এটা আমি ব্যাখ্যা আগে করে আসছিলাম, তাই কিনা? তো এটার ব্যাখ্যা তোমরা আশা করি জানো। এখন কথা হলো যে ভাইয়া, এক্স বের করলেন, ওয়াই বের করলেন, আর বের করলেন, তাহলে ভাইয়া থিটারটা কি দোষ করলো আপনার, করেন তো দেখি। তো থিটারটা বের করার জন্য সাইন কস থিটার ইউজ করছে, সাইন থিটার ইউজ করছে, তাহলে ভাইয়া টেন থিটার কি দোষ করছে? তাহলে টেন থিটার ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। লম্ব কত বলো তো ভাইয়া, ওয়াই, ভূমি কত এক্স, তাহলে থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাই কিনা বলো তো ভাইয়া, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই বুঝতে পারছো কিনা? তার মানে কি এখান থেকে কি হলো, এখান থেকে হলো কি, আমি এক্স ওয়াই আর থিটার। এখন মজার কি বিষয়টা কি জানো, মজার বিষয় হলো যে আমার লাগতো এক্স এর মান আমি পেয়েছি, আমার লাগতো ওয়াই এর মান আমি পেয়েছি। মজার বিষয় হলো যে এক্সটার মান বের করার জন্য আমি ইউজ করছি আর এবং থিটারকে, ওয়াই এর মান বের করার জন্য আমি ইউজ করছি আর এবং থিটারকে। তার মানে যদি কখনো ভাইয়া আমাকে আর এবং থিটারের মান দেওয়া থাকে, সেখান থেকে আমাকে যদি বলা হয় কার্তেশীয় স্থানাঙ্কে যাইতে, আমি কি যাইতে পারবো কিনা বলো তো ভাইয়া? মানে হলো যে তোমাকে পোলার স্থানাঙ্ক থেকে যখন বলা হবে কার্তেশীয় স্থানাঙ্কে যাও, মানে পোলার মানে কি বলতো ভাইয়া, আর কমা থিটার, এখান থেকে তোমাকে কোশ্চেন করছে এক্স কমা ওয়াই তে যাইতে, বলতো যাইতে পারবা না বলতো ভাইয়া, আর থেকে এক্স আর থিটার দিক কিভাবে যাবা, এক্স কি আর কস থিটা বসাই দিবা, আর এবং থিটার বসাই দিবা, ওয়াই কি আর সাইন থিটা বসাই দিবা। কিন্তু এখানেই তো শেষ না, দেখো ভাইয়া, এখানেই তো শেষ না, এখানেই তো শেষ না। এখন তোমার কাছে যদি উল্টা ঘটনা আসে, দেখো ভাইয়া, আর এর মান যখন বের করছি তখন দেখো এক্স এবং ওয়াই ইউজ করছি, আবার থিটার মান যখন ইউজ করছি তখন আবার এক্স ওয়াই ইউজ করছি। তার মানে যখন আমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, মানে আমাকে কার্তেশীয় দেওয়া থাকবে, যদি জিজ্ঞেস করা হয় পোলারে যাইতে, আমি কি যাইতে পারবো কিনা বলো তো ভাইয়া, কার্তেশীয় থেকে পোলারে যাইতে পারবো কিনা বলো তো ভাইয়া, অবশ্যই যাইতে পারবো। এই বলো তো পারবো কিনা, অবশ্যই পারবো। কিভাবে পারবো বলো তো ভাইয়া, খুব সুন্দর হিসাব। কার্তেশীয় থেকে আমাকে যদি বলা হয় পোলারে যাইতে, তাহলে আমি কি করব, জাস্ট এই প্রসেসের মাধ্যমে আমি বের করে ফেলবো। আর মানে কি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা মানে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। জাস্ট কি করবো, এক্স ওয়াই এর মানটা বসাই দিব, তাহলে হয়ে গেছে, তাই কিনা? তাই তো। যদি তাই হয় তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কি কি জিনিস আসছে। তাহলে আমাকে বলতেছে যে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত। খুব ভালো কথা, কিন্তু সমস্যা আছে এখানের মধ্যে। দেখো ভাইয়া, আমি একটু একটা একটা করে দেখাই তোমাকে। প্রথমত পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমার লাগবে আর এবং থিটার। আর নিয়ে আমার সমস্যা নাই, আমার যত সমস্যা থিটার নিয়ে। কি নিয়ে? থিটার নিয়ে। আচ্ছা, মনে আছে তোমাদের আমি থিটারটা কোথায় পড়াইছিলাম? জটিল সংখ্যা পড়াইছিলাম। কি পড়াইছিলাম? আর্গুমেন্ট পড়াইছিলাম। কি বলছিলাম? এই সাবটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো একটু আলোচনা করি, আমরা দেখি, আলোচনা করে আমরা একটু দেখি আসলে কি কি আছে আমাদের লাইফে আলোচনা করতে গিয়ে। ঠিক আছে ভাইয়া, চলো আমরা এখন কি আলোচনা করব? আর্গুমেন্ট। কি আলোচনা করব ভাইয়া? আর্গুমেন্ট। আর্গুমেন্ট। ওকে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আর্গুমেন্ট আবার কি? ওকে,
তোমার মনে কি প্রশ্ন আসতে পারে ভাই আর্গুমেন্ট আবার কি, তাই না? তোমার মনে প্রশ্ন আসতে পারে। আচ্ছা আর্গুমেন্টটা এর আগে কি পড়াইছিলাম বলো তো ভাইয়া? যে মেরু তৈরি করবে, যে অ্যাঙ্গেল উৎপন্ন হবে সেটাকে আমরা আর্গুমেন্ট বলে থাকি। কিন্তু আর্গুমেন্ট বলতে গেলে আমরা যে জিনিসটাকে বুঝি, আর্গুমেন্ট আসলে মেইনলি দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? মুখ্য এবং গৌণ। মুখ্য কি? যেটা প্রধান, প্রধানের কাজ কি থাকবে? অলওয়েজ অল্প কাজ থাকে, তার মানে সেটার মানটা ছোট, -পাই থেকে থিটার মান পাই এর মধ্যে, ঠিক আছে ভাইয়া? আর গৌণ মানগুলো হবে আল্লাহর দুনিয়ার বাকি সব মান। এখন কথা হলো যে আমি তোমাদেরকে কেন এটাতে আনছি আরেকটা স্লাইডে। দেখো ভাইয়া আমি সুন্দর করে আর্গুমেন্ট বুঝিয়ে দিব মুখ্য গৌণ কিভাবে বের করতে হয়, ঠিক আছে? একটু ধৈর্য ধরে বসে থাকবা, জাস্ট ধৈর্য ধরে বসবা, তাহলেই হবে। প্রথমত এই হলো কি বলতো ভাইয়া? এই হলো চতুর্ভাগ। তো আমি প্রথমে যে চতুর্ভাগ নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তারপরে আমি কথা বলবো কোন চতুর্ভাগ নিয়ে? দ্বিতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ, ওকে ঠিক আছে ভাইয়া। এখন প্রথম চতুর্ভাগে কি কি ঘটনা ঘটবে এটা আগে দেখো। প্রথমত একটু একটা একটা করে দেখাই তোমাকে, ঠিক আছে ভাইয়া? এই যে এখানের মধ্যে তুমি আমাকে বলো ভাইয়া, এখানে ধরো মান দিছে কত? -1, দিছে, বা শুধু +1, এরকম প্রথম স্টেপটা আমার কাজ কি থাকবে? অলওয়েজ ভাইয়া যেভাবে বলি সেভাবে শুনো। স্টেপটা কি থাকবে বলো তো ভাইয়া? স্টেপ গুলা লিখবা এইভাবে। স্টেপ 1 চতুর্ভাগ নির্ণয় করা। কি করা বলো তো ভাইয়া? চতুর্ভাগ নির্ণয় করা। তার মানে প্রথম স্টেপের কাজ কি? তোমার চতুর্ভাগ নির্ণয় করা। তার মানে মান দিছে কোনটা? 1, তাহলে 1, মানে কি? তোমার x অক্ষকে পজিটিভ এবং y অক্ষকে পজিটিভ, তার মানে কি এইখানের মধ্যে সেটা কত? 1, 1, হলে তোমার কি হবে বলো তো ভাইয়া? মানটা কি হবে? পজিটিভ, মানে কি? প্রথম চতুর্ভাগে আমাদের চতুর্ভাগের হিসাব নিকাশ শেষ। তারপরে স্টেপ 2 লেখো। স্টেপ 2 হলো থিটার ইকুয়াল টু, বা এইভাবে লেখো, tan ইনভার্স y/x এর মান নির্ণয়। tan ইনভার্স y/x এর মান নির্ণয়। তবে কথা আছে এখানের মধ্যে কথা কি জানো? x ও y এর মান অলওয়েজ পজিটিভ নিতে হবে। x ও y এর মান নেগেটিভ থাকলে অলওয়েজ তোমাকে কি নিতে হবে? পজিটিভ নিতে হবে, অলওয়েজ পজিটিভ নিতে হবে। আবারও বলতেছি, x এবং y এর মান কি নিতে হবে? অলওয়েজ পজিটিভ নিতে হবে। তার মানে কি? এবার দেখো ভাইয়া, এখানের মধ্যে x এবং y এর মান যেহেতু অলওয়েজ পজিটিভ নিতে বলছে, তাহলে আমার কি করা লাগবে? এখানে তো কি করব বলো তো ভাইয়া? tan ইনভার্স, বুঝার চেষ্টা করো, tan ইনভার্স y/x। y কত? √3, x কত? 1, তার মানে এখান থেকে আসতেছে কত? 60 ডিগ্রি। ওকে ডান, এইটুকুর মানে আমি বুঝে গেলাম 60 ডিগ্রি। এখন দেখো ভাইয়া, সবসময় মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে সবসময় কি করবা বলো তো ভাইয়া? এইখানে এটা হলো কি আমাদের মেইন পয়েন্ট। এখান থেকে তুমি দেখবা যে তুমি এই যে অতিভুজটা আছে এটার কাছে কত ভাবে যাইতে পারো। হয় এভাবে যাইতে পারো, না হলে আল্লাহর দুনিয়া এইভাবে ঘুরে যেতে পারো, তাই কিনা? এখন তুমি প্রথমবার যেভাবে গেছো, এটা গেছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে চিহ্ন হয় প্লাস, তার মানে এইটুকুর মান কত পাইছো? 60 ডিগ্রি। তার মানে মুখ্যর মান স্টেপ 3 দাও। স্টেপ 3 তে লেখো ঘড়ির কাঁটার বিপরীতে চিহ্ন প্লাস, ঘড়ির কাঁটার বিপরীতে চিহ্ন প্লাস এবং ঘড়ির কাঁটার দিকে চিহ্ন মাইনাস। ওকে ডান। এখন দেখো ভাইয়া, তোমার এখানে যদি আমরা আসি তাহলে এখানে কি কি হবে বলো তো ভাইয়া? এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে চিহ্ন কি হবে বলো তো ভাইয়া? প্লাস হবে, তার মানে সেটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে মুখ্য মান কি আসছে বলো তো ভাইয়া? এইখানের মধ্যে আমরা কি পেয়ে গেছি বলো তো ভাইয়া? এইখানের মধ্যে আমরা পেয়ে গেছি মুখ্য মানটা। এখানের মধ্যে আমরা কি পেয়ে গেছি? মুখ্য মানটা। কিভাবে পেলাম? কারণ মুখ্য মানটা দেখো ভাইয়া, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছোট, আর সবসময় মনে রাখবা যে বড়টা এটা হবে গৌণ, আর সবসময় ছোটটা সেটা হবে মুখ্য। তার মানে মুখ্যটা গেছে কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে যতটুকু গেছে অতটুকুই হলো মান 60 ডিগ্রি। তাহলে গৌণটা কত হবে বলো তো ভাইয়া? গৌণটা যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই ভাইয়া, লাস্ট পর্যন্ত চোখ দিয়ে দেখতে থাকো, লাস্টে তুমি ম্যাজিক দেখবা। যদি একেবারে না বুঝো লাস্টে তোমাদেরকে ম্যাজিক দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে গৌণ কি হবে? অলওয়েজ মনে রাখবা ঘড়ির কাঁটার দিকে গেলে চিহ্ন হয় কি? মাইনাস। তার মানে এতটুকুর মান কত বলো তো ভাইয়া? প্রথমত এতটুকু আসো, এটা মানে কত? -360। তারপরে বলতেছে না স্যার আমার তো এখনো পিছনে কি আছে বলো তো ভাইয়া? রাস্তা ফেলে চলে আসছে, রাস্তা তো আমার এইটা, তার মানে আমি চলে গেছি এখানে 360-এ। তার মানে আমাকে কত পিছনে যাওয়া লাগবে? আরো 60 যাওয়া লাগবে। 60 কিভাবে যাব? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। তার মানে 60 কি করবো বলো তো ভাইয়া? প্লাস করব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে চিহ্ন প্লাস, ঘড়ির কাঁটার দিকে হলে চিহ্ন মাইনাস, তার মানে -300 ডিগ্রি। এটা হলো কি বলো তো ভাইয়া? আমার গৌণ মান। ওকে,
তাহলে আমরা কি কি করলাম সুন্দর করে দেখো স্টেপ গুলা অনুযায়ী। স্টেপ 1 কি চতুর্ভাগ নির্ণয় করলাম, প্রথমত আমরা চতুর্ভাগে দেখলাম প্রথম চতুর্ভাগ। স্টেপ 2 কি tan ইনভার্স y বাই x এর মান নির্ণয় করব, x এবং y এর মান অলওয়েজ আমি কি নিব পজিটিভ নিতে হবে। ওকে ডান, এইটুকু নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম বলো তো ভাই, এখানে পাইলাম 60 ডিগ্রি, সেটা বসালাম। বসানোর পরে বললাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিহ্ন হবে প্লাস এবং ঘড়ির কাঁটার দিকে চিহ্ন হবে মাইনাস। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি করবা, এই যে এটা এইটুকুর মান হলো 60 আর এইভাবে ঘড়ির কাঁটার দিকে গেলে মান হবে কত -300। ওটা তো বলেই দিলাম। এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমি চতুর্ভাগ 2 তে চলে যাব। ঠিক আছে, আমি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাব। দ্বিতীয় চতুর্ভাগের পরে তৃতীয়, তৃতীয়র পরে চতুর্থ নিজেরাই করতে পারবা। ঠিক আছে, যদি না বুঝো আবার বলবে, তাহলে আবার বুঝানো লাগবে, কারণ এইটুকু না বুঝতে পারলে আমাদের। ওকে, ও একটা ভালো প্রশ্ন করছে যে ভাইয়া x এবং y এর মান কেন নেগেটিভ নিতে পারবেন না, আপনি অলওয়েজ কেন পজিটিভ নিতে হবে, এটা প্রশ্ন করছে কোবাইদ প্রশ্ন করছে। দেখো ভাইয়া এখানে কেন x y এর মান, কারণ তুমি যখন চতুর্ভাগ নির্ণয় করছো, দেখো ভাইয়া তুমি যখন -1, এইটা যখন আমি কি বলবো, যখন আমি স্টেপ 1 এ বলবো চতুর্ভাগ নির্ণয় করো, তখন তুমি কি করবা -1√3 এই চতুর্ভাগে চলে আসছো। তুমি তো আর প্রথম চতুর্ভাগে নিচ্ছ না, তুমি কোন চতুর্ভাগে আসছো, দ্বিতীয় চতুর্ভাগে। কিসের কারণে আসছো, তোমার চিহ্নের কারণে আসছো। তাহলে চিহ্নের হিসাব তো একবার হয়ে গেছে ভাইয়া, দ্বিতীয়বার কি আবার সেম চিহ্নের কাজ হলে তো তোমার ডাবল চিহ্নের কাজ হয়ে যাবে। তার জন্য আমরা একবারে চিহ্ন ইউজ করতে পারি, যার ফলে প্রথমেই আমরা স্টেপ 1 এ সেটা করে ফেলি চতুর্ভাগ নির্ণয়ের ক্ষেত্রে। তার জন্য আর আমরা চিহ্নর কাউন্ট আনি না, অলওয়েজ কি করি চিহ্ন বাদে কাউন্ট নিয়ে আসি। স্টেপ 3 তে কি আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে চিহ্ন প্লাস হয় এবং ঘড়ির কাঁটার দিকে গেলে চিহ্ন মাইনাস হয়। তার মানে কি তোমার এখানে আমরা দুইটা দিক পাই অলওয়েজ। যেমন ধরো এইটা আমার লক্ষ্য হলো যে সবসময় আমার এই বিন্দু থেকে আমার লক্ষ্য হলো অতিভুজের উপর আসা, হয় আমি এইভাবে আসতে পারবো, না হলে এইভাবে আমি ঘুরে আসতে পারবো। তাহলে ঘড়ির কাঁটার এইভাবে যেভাবে গেছে এটা গেছে ঘড়ির কাঁটার বিপরীতে, আর এইটা যেভাবে যাচ্ছে এটা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ভাইয়া আশা করি বুঝতে পারার কথা, আশা করি এইটুকু বুঝতে পারার কথা। ওকে, ভেরি গুড। এইটুকু ক্লিয়ার হলে আমি চলো এবার আমি একটু যাব তোমাকে, এইবার যাব আমরা একটা মানে, সেটা কি -1,√3। তো এখন আর বেশি সময় নেওয়া লাগবে না, কারণ যেহেতু বুঝে গেছো সেহেতু কাজ হয়ে গেছে। তার মানে স্টেপ 1টা কি হবে বলো তো ভাইয়া, স্টেপ 1টা হবে তোমার জন্য প্রথমত আমাদের চতুর্ভাগ নির্ণয় -1,√3, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে আমি বুঝে গেছি। স্টেপ 2টা কি হবে, স্টেপ 2 হবে tan ইনভার্স y বাই x এর মান, tan ইনভার্স y বাই x। y কি আছে বলো তো ভাইয়া, y আছে √3, x আছে 1, সেটা সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এইটুকুর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। স্টেপ 3 তে আসো, স্টেপ 3টা কি বলতেছে, আমরা কি বললাম যে এই জায়গায় আসার জন্য তুমি হয় এইভাবে আসা লাগবে, না হলে আল্লাহর দুনিয়া ঘুরে আসা লাগবে। কোনটা তোমার জন্য ছোট, এইটা হলো ছোট, তার মানে মুখ্যটা অবশ্যই ছোট মানটা নিতে হবে। তাহলে তুমি দেখো ভাইয়া, তুমি প্রথমে 180 যাবা, 180 যাওয়ার পরে তোমাকে বলতে হবে যে দেখো ভাইয়া তুমি তো রাস্তা ফেলে চলে আসছো স্যার। তাহলে রাস্তা যদি ফেলে চলে আসো তাহলে কি হবে বলো তো ভাইয়া, এই -60 বাদ যাবে, তাহলে থাকবে কত 120 ডিগ্রি। এবার দেখো ভাইয়া মুখ্য যদি 120 ডিগ্রি হয়, সবসময় মনে রাখবা গৌণ কি হবে বলো তো ভাইয়া, গৌণ হবে। এবার দেখো ভাইয়া এখান থেকে এতটুকু যাওয়া লাগবে, তো গৌণ তো তুমি যাচ্ছ ঘড়ির কাঁটার দিকে, তার মানে প্রথমে গেলাম -180, যেহেতু ঘড়ির কাঁটার দিকে তার মানে -180, তারপরে আরো 60 যাওয়া লাগবে, তার মানে -60, তার মানে হয়ে গেছে কত -240 ডিগ্রি। এখন আমি তোমাকে একটা ম্যাজিক বলি, ঠিক আছে, তোমার জন্য এটা হবে ম্যাজিকের মতো। কেমন আমি বলি তোমাকে, ধরো ভাইয়া তুমি কি পেলা বলো তো ভাইয়া, তুমি এখানে মুখ্য মানটা পেলা কত 120 ডিগ্রি, মুখ্য মান পেলা কত +120 ডিগ্রি। অলওয়েজ তোমার আর গৌণমান বের করা লাগবে না, তুমি এটা দেখে গৌণমান বলে ফেলতে পারবা। দেখো ভাইয়া আমরা সবসময় একটা পাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা পাই ঘড়ির কাঁটার দিকে। তার মানে একটা ঘড়ির কাঁটার দিকে হলে আরেকটা মাস্ট বিপরীত দিকে হবে। তার মানে একটা চিহ্ন যদি প্লাস পেয়ে যায় আরেকটা মাস্ট আমার মাইনাস হবে, যদি এটা মাইনাস পেতাম আরেকটা হতো প্লাস। আর আমার মোট অ্যাঙ্গেলটার মান কত বলো তো ভাইয়া 360 ডিগ্রি। যদি আমার 120 ডিগ্রি বাদ চলে যায় থাকে কত ভাইয়া 240 ডিগ্রি। সেই 240 ডিগ্রি কিন্তু এখানে অ্যান্সার। দেখো ভাইয়া এখানে আসো ভাইয়া, এখানে কি ছিল বলো তো ভাইয়া, এখানে মুখ্য মান ছিল 60 +60, তাহলে গৌণ হবে মাইনাস। এটা যদি 60 চলে যায় তাহলে বাকিটুকু হলো গৌণ 300।
এই সবাই বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারলে বলো, দ্রুত বলে দাও, তাহলে আমরা পরের টপিকে চলে যাব। দ্রুত জানাও, তাহলে আমরা চলে যাব। কোথায় চলে যাব বলো তো ভাইয়া? আমরা এখনো দ্বিতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে যাব। তৃতীয়র পর আমি চতুর্থ চতুর্ভাগের একটা দেখাই দিলে মোটামুটি ক্লিয়ার বুঝে যাবা, তারপর একটু ম্যাজিক দেখাবো, তাহলেই এই টপিকটা শেষ। এটাই আজকে ক্লাসে একটা বড় টপিক যাচ্ছে তোমাদের জন্য। ওকে, বুঝেছি। তার মানে বুঝতে পারলে চলো আমরা একটু তৃতীয় চতুর্ভাগে যাই। তৃতীয় চতুর্ভাগটা তোমাদের জন্য কিভাবে কাজ করবে দেখো ভাইয়া। -1, কি বলতেছে, -1, -√3। এটার জন্য আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি আগে স্টেপ 1 কি, তোমার স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 এর কাজ হলো যে তোমার হলো যে -1, -√3, মানে এটা তৃতীয় চতুর্ভাগে, তাই কিনা? ওকে, ডান। স্টেপ 1 মানে আমি পেলাম তৃতীয় চতুর্ভাগ। স্টেপ 2 এর কাজ কি ছিল? স্টেপ 2 এর কাজ ছিল tan ইনভার্স y/x। শর্ত কি ছিল? সব চিহ্ন নিতে হবে প্লাস, তার মানে √3 1, tan ইনভার্স √3 মান 60 ডিগ্রি, তার মানে এইটুকুর মান কত? 60 ডিগ্রি। ওকে, খুব ভালো কথা। স্টেপ 3টা কি ছিল? স্টেপ 3টা ছিল যেটা ছোট মান সেটা হবে কি হবে বলতো ভাইয়া? মুখ্য, আর যেটা বড় মান সেটা হবে গৌণ। কিন্তু কথা হলো যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেলে চিহ্ন হবে প্লাস, ঘড়ির কাঁটার দিকে গেলে চিহ্ন হবে মাইনাস। এই যে দেখো ভাই, আমার লক্ষ্য হলো এখানে আসা, তার মানে আমি হয় এইভাবে আসতে পারবো, না হলে আল্লাহর দুনিয়া ঘুরে আসা লাগবে। তার মানে কি আমার আশা লাগবে মেনলি এখানে, হয় এইভাবে ডিরেক্ট আসতে পারবো। কি করতে পারবো? এইভাবে ডিরেক্ট আসতে পারবো। এখন আমি এইভাবে ডিরেক্ট, দেখো তো কোনটা ছোট, এটা হলো ছোট, এটা হলো বড়, তাই কিনা? তার মানে মুখ্য মানটা অলওয়েজ ছোট নেওয়া লাগবে। তাহলে আমি প্রথমে 100 এই যে 80 অব্দি যাই, -180, যেহেতু ঘড়ির কাঁটার দিকে তার জন্য মাইনাস। কিন্তু এরপর যাওয়ার পরে আমার কাছে মনে হইলো যে আমি সেই রাস্তাটা ফেলে চলে আসছি। কত ফেলে চলে আসছি? 60। সেটা কোথায় যাওয়া লাগবে? সেই রাস্তায় কি করা লাগবে? ব্যাক করা লাগবে। ব্যাক করতে গেলে আমরা ঘড়ির কাঁটায় বিপরীত দিকে যাব, তার জন্য প্লাস 60, তার মানে হবে -120 ডিগ্রি। তাহলে গৌণমান কি দরকার আছে? গৌণমান তো আমরা জানি, মাইনাস হলে গৌণ হবে প্লাস, আর 120 পেয়ে গেলে এটা হবে 240, তার মানে দুইটা যোগফল হয়ে যাবে কত? 360। যদি বুঝতে পারো তাহলে বলে ফেলো। এটা বুঝতে পারলে বলো, তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগে চলে যাব। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা চলে যাব। এবার দেখো ভাইয়া, চতুর্থ চতুর্ভাগ দেখি তোমাদের জন্য কি কথা বলতেছে। ঠিক আছে, 1, -√3। এবার দেখো ভাইয়া, স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 এর কাজ হলো যে আমার কি চতুর্ভাগ নির্ণয়। দেখি আমাদের চতুর্ভাগ কই আসে। বলতেছে যে 1 আর বলতেছে -√3, তার মানে এই চতুর্ভাগ। এই চতুর্ভাগে কি বলো তো ভাইয়া? স্টেপ 1 হলো চতুর্থ চতুর্ভাগ। ওকে, ডান। স্টেপ 2, স্টেপ 2টা কি হবে বলো তো ভাইয়া? স্টেপ 2টা হবে, আমি বলছিলাম কি, tan ইনভার্স, একটু বুঝাই দেন আবার প্লিজ, কোনটা বুঝাবো ভাই? 180 ডিগ্রি কই পাইলাম? এই যে দেখো, এইটুকুর মান কত? 180 না? যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তাহলে কত? -180, যেহেতু ঘড়ির কাঁটার দিকে চিহ্ন মাইনাস। কিন্তু আমার তো আলটিমেটলি লাগবে এখানে। তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা যদি 60 হয় এইটুকু হবে কত? 30। তার মানে এইটুকু -90 আসলে এইটুকু -30 গেলে 120। আর যদি এইভাবে চিন্তা করো না, 180 যাবা আবার পিছনে আসবা, তার জন্য এটা করছে। ওকে, দেখো ভাইয়া, স্টেপ 2টা কি ছিল? স্টেপ 2টা ছিল কি আমাদের জন্য? একটু খেয়াল করে দেখো। স্টেপ 1টা চতুর্থ চতুর্ভাগ পেয়ে গেছি। স্টেপ 2টা ছিল tan ইনভার্স y/x। অবশ্যই y/x এর মান পজিটিভ নেওয়া লাগবে। √3 1, তার মানে কত মান ভাইয়া? 60 ডিগ্রি। তার মানে এইটুকুর মান কত? 60 ডিগ্রি। ওকে,
এইটুকুর মান 60 ডিগ্রি পেলে থার্ড স্টেপটা কি তোমার জন্য? স্টেপ 3টা কি ছিল বলো তো ভাইয়া? আমার দেখা লাগবে যে আমার এই অতিভুজের উপরে কোন রাস্তাটা ছোট, হয় আমি এইভাবে আসতে পারি, না হলে আল্লাহ দুনিয়া ঘুরে আসতে পারে। এই যে ছোটটা সেটা হলো কি মুখ্য মান, এই ছোটটা কি মান? মুখ্য মান। কিন্তু এটা কি ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে? এটা ঘড়ি কাটার বিপরীত দিকে। মানটা কত এখানে? 60 ডিগ্রি, তার মানে মুখ্য মান -60। তাহলে গৌণ কত হবে বলো তো ভাইয়া? গৌণ কি করাই দেওয়ার দরকার আছে? এটা প্লাস হবে আর এটা হবে 300 ডিগ্রি। কে কে বুঝতে পারছো বলো? বুঝতে পারলেই জানাও ভাইয়া। ওকে ওকে, ভেরি গুড। ভাইয়া মুখ্যমানটা বুঝিনি, একজন বলছে মুখ্যমানটা বুঝিনি। দেখো ভাইয়া তোমার এইটুকুর মান কত বলো তো ভাইয়া? একটু খেয়াল করে দেখো, এইটুকুর মান কত? 60 ডিগ্রি। তো আমার লক্ষ্য হলো যে সবসময় এইখান থেকে অলওয়েজ অতিভুজের উপর আসা। হয় আমি এইভাবে আসতে পারবো, না হলে এত পুরো বাংলাদেশ ঘুরে আসবো। তাহলে আমার জন্য ছোট কোনটা? এই ছোট্ট এইটুকুর মান তো একটু আগে বের করলাম 60 ডিগ্রি, কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে, সেই তো -60, আর বাকিটুকু তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার জন্য চিহ্ন হয়েছে প্লাস। আশা করি ভালো মতো বুঝতে পারার কথা। তার মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ সবকিছু ক্লিয়ার। এখনো আমি জানি দুই একজন বুঝে নাই, এখনো আমি জানি এটা বুঝাটা বা এটা অনেকেই করতে হয়তো বা বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি জন্য তোমাদের জন্য একটা শর্টকাট দেখাই। কি বলতো ভাইয়া? শর্টকাট দেখো শর্টকাট। এইটা বুঝে গেলে আজকের ক্লাসে মেইন ইম্পর্টেন্ট টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? শর্টকাট কি? শর্টকাট দেখো তো ভাইয়া, প্রথম চতুর্ভাগ। কি চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগের জন্য মুখ্য মান এবং গৌণ মান সুন্দর করে শর্টকাট মনে রাখবা, তাহলে কাজ দিয়ে দিবে। দেখো ভাইয়া প্রথম চতুর্ভাগে আমার কি ছিল? ধরো এই জায়গায় ছিল, এই জায়গায় থিটা ছিল। তাহলে আমি কি করছিলাম বলো তো ভাইয়া? আমি জাস্ট tan ইনভার্স y/x টার মানে কি হইতো বলো তো ভাইয়া? এইটুকুর মানে হইতো মুখ্য মান। আর গৌণ মানটা কি হইতো? সুন্দর করে দেখো, লেখো ভাইয়া -2π প্লাস tan ইনভার্স y/x এর মান। ডিরেক্ট। এখন যদি না পারো তাহলে ডিরেক্ট মুখস্থ করবা, না পারলে ডিরেক্ট মুখস্থ, আর কোনো কথা নাই। না পারলে কি? ডিরেক্ট মুখস্থ। ওকে, এটা কি? এটা হলো প্রথম চতুর্ভাগ। এবার আসো ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ, দেখো তোমার জন্য কি অপেক্ষা করতেছে। দ্বিতীয় চতুর্ভাগে কি অপেক্ষা করতেছে? প্রথমত কি? মুখ্য, আর একটা কি আছে? গৌণ আছে। ওকে, দ্বিতীয় চতুর্ভাগে কি? দ্বিতীয় চতুর্ভাগটা আছে কোথায়? এখানে আছে। তার মানে এটা ধরলাম আমি কোন একটা থিটার হলে বলো তো ভাইয়া এখানে মুখ্য মানটা কি হয়েছিল? পাই মাইনাস tan ইনভার্স y/x, পাই মাইনাস tan ইনভার্স y/x। আর গৌণর মানটা কি হবে বলো তো ভাইয়া? গৌণর মানটা হবে -পাই মাইনাস tan ইনভার্স y/x। একদম ডিরেক্ট টুটস্থ। যদি না বুঝে থাকো এতক্ষণ ধরে, তাহলে এখন মুখস্থ করবা। ঠিক আছে ভাইয়া? এবার আসো তৃতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে তোমার জন্য কি অপেক্ষা করতেছে? দেখো তৃতীয় চতুর্ভাগে দেখো কি অপেক্ষা করতেছে। তৃতীয় চতুর্ভাগের জন্য এইদিকে তাকাও, এই যে এইটুকু হলো থিটা, তোমার লক্ষ্য হলো এখানে আসা। তাহলে তুমি কিভাবে আসবা? প্রথমত মুখ্য মানটা তোমার জন্য কি অপেক্ষা করতেছে? মুখ্য মান অপেক্ষা করতেছে -পাই প্লাস tan ইনভার্স y/x। ডিরেক্ট এখানে আমাদের সবসময় x এবং y এর মানকে কি নিবা বলো তো ভাইয়া? পজিটিভ নিবা। আর গৌণের মানটা কি হবে বলো তো ভাইয়া? গৌণের মানটা কি হবে? গৌণের মানটা হবে এই যে দেখো, গৌণটা কোনটা? এটা। তার মানে এটা হলো কি? পাই প্লাস tan ইনভার্স y/x। এবার আসো ভাইয়া চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগে কি অপেক্ষা করতেছে? দেখো ভাইয়া তোমার চতুর্থ চতুর্ভাগটা কোনটা? চতুর্থ চতুর্ভাগটা হলো এই যে এখানে। তার মানে এটা যদি কি হয় বলো তো ভাইয়া? থিটার হয়, তাহলে মুখ্য মানটা কি হবে? মুখ্য মানটা লেখো tan ইনভার্স কি হবে? মাইনাস tan ইনভার্স y/x। ডিরেক্ট এইটুকুর মান। আর গৌণ মানটা কি হবে বলো তো ভাইয়া? গৌণ মানটা দেখো ভাইয়া, গৌণ মানটা হলো 2π মাইনাস tan ইনভার্স y/x। এই হলো তোমার চারটা চতুর্ভাগের জন্য চারটা শর্টকাট। একেবারে
যদি কেউ ওইগুলা না বুঝো তাহলে ডিরেক্ট এই 3/4 বা 4/4 জন্য এগুলো মুখস্থ করে ফেলবা। বলো এইটুকু ক্লিয়ার হলে কিন্তু অনেকটা পড়া শেষ, তারপর দেখবা ধুমাধুম আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, ভেরি গুড, সব দেখি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে চলো আমরা দেখি আমাদের জন্য কি প্র্যাকটিস কি অপেক্ষা করতেছে। ঠিক আছে ভাইয়া, দেখি আমাদের জন্য দেখি এখানে আসো, এইখান থেকে আমরা শুরু করব। বলতেছে যে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এটা হলে বলতেছে যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। বলো কিভাবে বের করবা? আর এর মান তো জানো তোমরা, আর এর মান কি জানো বলো তো ভাইয়া? ডিরেক্ট জানো, আর ইকুয়াল টু কি জানো? √x² + y² -1 হোল স্কয়ার প্লাস √3 y স্কয়ার, তার মানে আসতেছে 4 ইকুয়াল টু আসতেছে 2। খুব ভালো কথা। থিটার ইকুয়াল টু কি? আগে দেখতে হবে কি এটা কোন চতুর্ভাগে। আগে বলে নিচ্ছি যে অপশনে আগে দেখবা যে মুখ্য মানটা থাকে কিনা। যদি মুখ্য মান না থাকে সেক্ষেত্রে গৌণ মানটা কাউন্ট করবা। যদি মুখ্য গৌণ দুইটাই থাকে অবশ্যই মুখ্য মান কাউন্ট করবা। আবারও বলতেছি, প্রথম স্টেপের প্রায়োরিটি হলো মুখ্য মান। মুখ্য মান না থাকলে গৌণ মানে যাবা, আর গৌণ মান যদি মুখ্য গৌণ দুইটাই থাকে তাহলে অবশ্যই মুখ্যকে কাউন্ট করবা। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, দেখো এবার কি হয়েছে বলো তো ভাইয়া? এবার হলো যে -1, √3, এটা কি -1 আর এটা কি? এটা হলো √3। তার মানে এটা কোন চতুর্ভাগে আছে বলো তো ভাইয়া? এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। তার মানে স্টেপ 1টা কি? স্টেপ 1টা হলো সেকেন্ড চতুর্ভাগ। এবার স্টেপ 2 এর কাজটা কি ছিল বলো তো ভাইয়া? স্টেপ 2 এর কাজটা ছিল আমাদের জন্য একদম ডিরেক্ট tan ইনভার্স y/x। y এর মান এবং x এর মান কি নিতে হবে বলো তো ভাইয়া? সব চিহ্ন পজিটিভ, তার মানে 60 ডিগ্রি। তার মানে এইটুকুর মান কত? 60 ডিগ্রি। ওকে, ডান। এবার বলতেছে যে এখানের মধ্যে আমরা কি করব বলো তো ভাইয়া? স্টেপ 3 তে কি ছিল? স্টেপ 3 তে ছিল আমাদের মুখ্য মানটা। মুখ্য মান এইটুকু, 180 যাব, তার থেকে 60 বাদ দিব। দেখো 180 গেলাম, তার থেকে 60 বাদ দিলাম, মানে কত? 120। 120 কে কিভাবে ভাঙানো যায় দেখো তো ভাইয়া? এই যে 2π/3, এগুলা কি মান কি কত জানো? 120। দেখো 180/3, 3 60 80, 6 দুগুণে 20, মানে 120 ডিগ্রি। এই যে সেই 120 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত? 2,2π/3। এটা কার জন্য? এটা হলো মুখ্য মান। আর গৌণের দিকে তাকানো লাগে না, মুখ্যই চলে আসছে। এরপরে প্রশ্নটা দেখো, কার্তেশীয় সমতলে একটা বিন্দুর স্থানাঙ্ক এটা আছে, পোলার স্থানাঙ্ক কত? ওই যে দেখো ভাইয়া, সেম কোশ্চেন সেম টাইপ। কেমন বলো তো ভাইয়া? আমরা r ইকুয়াল টু কি জানি? √x² + y² -1 হোল স্কয়ার। তার মানে এখান থেকে কত আসছে? √2। এখান থেকে আসতেছে কত? √2। এখানে দেখো ভাইয়া, দেখো তুমি যখন এইখানের মধ্যে কিসের মান, যখন তুমি r এর মান বের করছো তখনই দেখো আর কোনোটা মিলতেছে না, একটা মিলতেছে, তার মানে ওটাই অ্যান্সার। আর কি করবা না? আর পিছনে ফিরে তাকানো লাগবে না। বুঝতে পারছো? ওকে, এইটুকু বুঝতে পারো। দেখি সবাই এই ম্যাথটা করো। সবাই দেখি এই ম্যাথটা করো। এই যে এই ম্যাথটা করো, এই ম্যাথটা দেখি সবাই করো। সবাই কি আসছে? সবাই একটু করো তো। দেখো কি বলতেছে? পোলার বলতেছে 4 আর π/4। কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে? x ইকুয়াল টু কি? 4 cos π/4 আর y ইকুয়াল টু কি? 4 sin π/4। cos π/4 এর মান কত? 1। sin π/4 এর মান কত? 1। নাকি ভুল বলছে? এই cos 45 ডিগ্রির মান কত? 1/√2। আর এখানে কত? সব 10 ভাবছিলাম। sin π/4 এর মান কত? মানে 45 ডিগ্রি, 1/√2 করলে কত আসবে? 2√2। এটাই হলো অ্যান্সার, 2√2।
বলো এটা অ্যান্সার কই, এটা অ্যান্সার কি বলো, ফার্স্ট স্টেপে শিখে আসছি। ওকে, সবাই একটু অ্যান্সার দিতে হবে ভাইয়া, সবাই। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নেই, যদি তোমরা যদি রেসপন্স না করো তাহলে কারা করবে বলো তো? ওকে, এটা যদি বুঝতে পারো, এই সবাই, আমি একটু সবার অ্যান্সার দেখতে যাচ্ছি, এই জন্য আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করি যে সবাই উত্তর দিবে, ওই আশা আমি বসে থাকি। কিন্তু তোমরা যদি দুই একজন উত্তর দাও, বাকিটা না দাও, তাহলে আমার তো কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে বুঝালাম, তোমরা কি বুঝলাম না নাকি? যদি না বুঝতে পারো তাহলে একটা অন্য হিসাব। ওকে, আচ্ছা, ওকে ডান। এবার চলো তাহলে আমরা সেকেন্ড টাইপে চলে যাই, ঠিক আছে? যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমার আর এটার জন্য তোমাদের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না, ঠিক আছে? আমি তাহলে এবার একটু অন্য টাইপে চলে যাই, ঠিক আছে? আমি আর অপেক্ষা না করি। ভাইয়া এভরি কোশ্চেন কি বাউ করবে? হ্যাঁ, বাউ করবে। ওকে, তো এবার আমরা যেটা দেখবো কার্তেশীয় এবং পোলারের সমীকরণ নির্ণয়। আচ্ছা, এটা তো আর করাই দেওয়ার কিচ্ছু না, কারণ কি জানো, কার্তেশীয় স্থানাঙ্ক কি ছিল? এক্স কমা ওয়াই। পোলারের স্থানাঙ্ক কি ছিল বলতো ভাইয়া? আর কমা থিটার। তার মানে সমীকরণে যখন যাবা অবশ্যই মনে রাখবা ভাইয়া, কার্তেশীয় সমীকরণ থেকে, খেয়াল করে দেখো, কার্তেশীয় থেকে তুমি যখন পোলারে যাবা, কার্তেশীয় সমীকরণ থেকে তুমি যখন পোলার সমীকরণে যাবা, তখন কি হয় মনে রাখবা যে তুমি কি করবা বলতো ভাইয়া, এখানে যত জায়গায় এক্স ওয়াই পাবা সেসব জায়গাগুলোকে আর এবং থিটারে কনভার্ট করবা, তাহলেই তুমি কি করবা, কার্তেশীয় থেকে পোলারে যেতে পারবা। আর পোলার থেকে যখন কার্তেশীয়তে বলবে, পোলার থেকে কার্তেশীয়তে যখন বলবে, তখন তুমি কি করবা বলতো ভাইয়া? পোলার মানে কি? আর কমা থিটার, আর এর পরিবর্তে বসাবা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরকমই তো। তার মানে তুমি পোলার থেকে কিসে, কার্তেশীয়তে গেলে আর এবং থিটারের পরিবর্তে এক্স এবং ওয়াই বসাতে পারবা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে একটু করি, দেখি তো কি অপেক্ষা করতেছে। বলতেছে যে আর ইকুয়াল টু 4a, আর ইকুয়াল টু 4a কোসেক থিটার ইনটু কট থিটার, ঠিক আছে ভাইয়া? 4a কোসেক থিটার মানে কি বলতো ভাইয়া? 1/sin থিটার। আর কট থিটার মানে কি ভাইয়া? cos থিটার বাই sin থিটার, তাই কিনা বলতো ভাইয়া? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, এখান থেকে কি আছে? 4a, এখান থেকে কি আছে? 4a। আর এখান থেকে দেখো ভাইয়া, আমি কি আগে বলে দিচ্ছি যে এখানে বলতেছে পোলার সমীকরণ, তার মানে এগুলা সব কিসে আছে? পোলারে আছে। কিভাবে বুঝলাম পোলারে আছে একটু পরে দেখাচ্ছি। আর বলতেছে যে কোথায় যাইতে? কার্তেশীয়তে যাইতে। তার মানে আগে আমি একটু সমাধান একটু কাছাকাছি যাই আগে, তারপরটা দেখাচ্ছি। আর ইকুয়াল টু কি করা যায় বলতো ভাইয়া? 4a cos থিটার, আর এখানে নিচে আছে কি? sin স্কয়ার থিটার, তাই কিনা বলতো ভাইয়া? sin স্কয়ার থিটার আছে। এখন আমার কিসে যাওয়া লাগবে বলতো ভাইয়া? আমার যাওয়া লাগবে মেইনলি কোথায় বলতো ভাইয়া? কার্তেশীয়তে। তার মানে আমার যাওয়া লাগবে এক্স এবং ওয়াই এ। তো এক্স এবং ওয়াই এ যাওয়া লাগবে। তো এক্স বলতে আমরা কি বুঝাই বলতো ভাইয়া? এক্স বলতে আমরা বুঝাই কি? এক্স ইকুয়াল টু আর cos থিটার। আর ওয়াই বলতে আমরা কি বুঝি? ওয়াই বলতে আমরা বুঝি আর sin থিটার। ওকে, খুব ভালো কথা। ওকে, তাহলে আমি একটা কাজ করি, এই sin স্কয়ার থিটারটাকে এই পাশে পাঠাই দেই, মানে আর sin স্কয়ার থিটার। আর এখানে রাখি আমি 4a cos থিটার।
খুব ভালো কথা। তো আমি উভয় পাশে কি করি, যেহেতু আমার আর সাইন থিটা আছে, আমার আর স্কয়ার সাইন স্কয়ার থিটা থাকলে একটা সুবিধা হয়, আর সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি। তার মানে আমি ডিরেক্ট এখানে ওয়াই লিখতে পারবো। তার মানে এখানে আমি একটা আর দিয়ে গুণ করে দেই, আর ওই পাশে অবশ্যই আর দিয়ে গুণ করা লাগবে। তাহলে এখানেও দেখো আর কস থিটা চলে আসে। তাহলে এখান থেকে আর স্কয়ার সাইন স্কয়ার থিটার থেকে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া, ওয়াই স্কয়ার। আর এখান থেকে আছে কি 4a, আর কস থিটার পরিবর্তে লিখতে পারি x। ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি 4ax। আচ্ছা, এখানের মধ্যে আতিকা আজাদ বলছে যে ভাইয়া কোন চতুর্ভাগে, এটা সবাই বুঝলে তারপর আতিকা আজাদ তোমার একটা উত্তর দিচ্ছি ভাইয়া। এটা যদি সবাই বুঝতে পারো তাহলে আমি আতিকা আজাদের উত্তরটা দিয়ে আসবো। ওকে, দেখো আতিকা আজাদ যেটা জিজ্ঞেস করছে কি, ও জিজ্ঞেস করছে যে এই প্রশ্নটা, তাই না, এই প্রশ্নটা কোন চতুর্ভাগে। এই যে দেখো ভাই, এটা তো অনেক সহজ প্রশ্ন, এটা এতক্ষণ শিখাইলাম যে এই চতুর্ভাগে কি হবে বলো তো ভাইয়া, এই চতুর্ভাগে হবে প্লাস প্লাস, মানে কি বুঝের মান প্লাস কুটির মান প্লাস। এই চতুর্ভাগে কি হবে, বুঝের মান মাইনাস আর কুটির মান হবে প্লাস। এই চতুর্ভাগে কি হবে, বুঝের মানও মাইনাস কুটির মানও প্লাস। আর এই চতুর্ভাগে কি হবে, বুঝের মান প্লাস আর কুটির মান হবে মাইনাস। তাহলে এবার দেখো তোমার এটা কার সাথে যায়, 2,-3 কার সাথে যায়, 2,-3। এটা হলো কি বুঝ প্লাস আর কুটি মাইনাস, তার মানে চতুর্থ চতুর্ভাগ। এবার আসো ভাইয়া, এবার এই প্রশ্নটা করতেছে যে আর ইকুয়াল টু এ হলে, পোলার সমীকরণটিকে কিভাবে কার্তেশীয়তে নিবা। আর মানে কি বলতো ভাইয়া, √x² + y² আর এ। তাহলে এখানে উভয় পাশে কি করো, বর্গ করে দাও। বর্গ করে দিলে কি হবে, x² + y² = a²। এটা তো আর করাই দেওয়ার কিচ্ছু নাই, এটা মানে r² = a², স্কয়ার কাটাকাটি, r = a। বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসো ভাইয়া অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি, খুবই কম ইম্পর্টেন্ট, তারপরে করাই দিচ্ছি। দেখো দেখো ভাইয়া, অন্তর্বিভক্তি কি এটাকে আমাকে জানা লাগবে, তাই না। অন্তর্বিভক্তি ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছো যে কোনো একটা ভিতরে বিভক্ত করবে বা ভাগ করবে, তাই না। এখন সেটা কিভাবে করবে সেটাই আমাদের জানা লাগবে, তাই না। অন্তর্বিভক্তি আসলে কিভাবে করবে এবং বহির্বিভক্তি আসলে কিভাবে করবে এটা আমাদের জানা লাগবে। ধরো ভাইয়া কোনো একটা রেখা আছে, কোনো একটা কি আছে, রেখা আছে। ধরো এই দুইটা বিন্দু আছে, সেটা কি আছে x,1, আরটা কি আছে y,1, আরটা আছে কি x2, y2। ঠিক আছে ভাইয়া, এখন তোমাকে যদি বলা হয় যে এইখানে ভিতরে কোন একটা জায়গা বিভক্ত করতেছে m1:m2 অনুপাতে, m1:m2 অনুপাতে, তার মানে এই যে ভিতরে করছে যে এটাকে বলা হয় অন্তর্বিভক্তি। এখন ভিতরে কোন অনুপাতে করছে, বিভক্ত কি বলতো ভাইয়া, বিভক্ত যে করছে সেটা কোন, দেখো ভাইয়া কোন বিন্দুতে করছে সেটা কিভাবে বের করব, অন্তর্বিভক্তি। সেটা করার জন্য x = করা যায় m1x2 + m2x1 ডিভাইডেড বাই m1 + m2। আর y = কি লেখা যায়, m1y2 + m2y1 ডিভাইডেড বাই m1 + m2। এটা কার জন্য, এটা অন্তর্বিভক্তির জন্য। এবার আসো একটু বহির্বিভক্তিতে, আমি কেন এটা করতেছি তারপর আমি শর্টকাট দেখাবো তোমাদেরকে। ধরো এখানে একটা বিন্দু আছে x1, y1, আর একটা বিন্দু আছে x2, y2। এবার তোমাদেরকে বলছে বাইরে কোনো এক জায়গায় বিভক্ত করতে x, y, বুঝতে পারছো ভাইয়া। তাহলে এখানের মধ্যে m1 এবং m2 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে x এবং y এর মান কি হবে একটু দেখো ভাইয়া। এখানের মধ্যে হবে সেম ভাবে m1x2 - m2x1 ডিভাইডেড বাই কি হবে m1 - m2, m1y2 - m2y1 ডিভাইডেড বাই কি হবে m1 - m2। জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হলো বহির্বিভক্তি।
একজন বলছে ভাই আরেকবার বুঝেন, এটা তো বুঝানো না, এটা সূত্র ভাইয়া। x এবং y এর ক্ষেত্রে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 এবং m2 অনুপাতে বিভক্ত করছে, কাকে করছে? এই বিন্দুটাকে করছে। কারা করছে? এই দুটা বিন্দু করছে। কোথায় করছে? ভিতরে করছে, তার জন্য অন্তর্বিভক্তি। x m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডিরের সূত্র। এটা কি করছে? বাইরে করছে, এই দুটা বিন্দুর বাইরে করছে বিভক্তি। এবং কোন বিন্দুতে করছে? x, y তে। সেই x, y এর মান কিভাবে বের করবা? এই যেভাবে বের করবা। ম্যাথ প্র্যাকটিস করলে আরেকটু ক্লিয়ার হবে। বুঝতে পারলে রেসপন্স করবা, যদি লেট করো তোমাদেরই লেট হচ্ছে। ক্লাস তো আমি দ্রুতই শেষ করতে চাচ্ছিলাম। ওকে, এই টাইপ থেকে খুব বেশি প্রশ্ন আসেনি, তার জন্য ইনক্লুড করা হয়নি। বুঝতে পারছো ভাইয়া? এবার আসো ভাইয়া ত্রিভুজের ভর কেন্দ্র কি? ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে দেখো, ত্রিভুজের ভর কেন্দ্র দেখো, ত্রিভুজের ভর কেন্দ্র কি আগে একটু দেখি আমরা। ধরো ভাইয়া কি আছে? ধরো ভাইয়া এরকম একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের মধ্যে এইটা হলো ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্র মান হলো x, y, আর এই বিন্দুটা কত? x1, y1, x2, y2, x3, y3। বুঝার চেষ্টা করো। তাহলে সবসময় মনে রাখবা এটা সূত্র প্রতিপাদন না, ডিরেক্ট সূত্র। সেটা কি জানো? সেটা হলো যে x x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা কি বলতো ভাইয়া? এটা হলো কি আমাদের ভর কেন্দ্রের বুজ এবং কুটির মান। তার মানে ভর কেন্দ্রে বুজের মান কিভাবে পাবো বলতো ভাইয়া? ভর কেন্দ্রে বুজের মান আমরা পাবো যেভাবে, সেটা হলো যে আমি যখন তিনটা বিন্দুকে বুজত্রয়কে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো বলতো ভাইয়া? ভর কেন্দ্র বুজ পাবো। এবং কুটি যদি তিনটাকে যোগ করি, তারপর 3 দিয়ে ভাগ করি, তাহলে ভর কেন্দ্রের কুটি পাবো। আশা করি বুঝতে পারার কথা। যদি এইটুকু কনসেপ্ট বুঝতে পারো, তাহলে চলো দেখি এবার কি প্রশ্ন করছে। বলছে যে a2, 3, b1, 5, c3, 4 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র কত? তার মানে x কি ছিল বলতো ভাইয়া? এদের মধ্যে এদের তিনটাকে যোগ করে দিব, 2, 1, 3 ডিভাইডেড বাই 3। আর y কি ছিল বলতো ভাইয়া? 3, 5, 4 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কত আসতেছে? 2, এখানে কত আসতেছে? 5, 3, 8, 4, 12, 3 মানে 4, 2, 4। এবার দেখো কি প্রশ্ন করছে। একটা ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু, তার মানে কি? দেখো ভাইয়া এই ত্রিভুজটার বলতেছে যে এই ত্রিভুজটা দুটি শীর্ষবিন্দু। একটা কত বলছে? একটা বলতেছে 2,7, আর একটা বলতেছে কত? 6,1। আর ভর কেন্দ্র বলতেছে ভাইয়া 6,4। তাহলে জিজ্ঞেস করতেছে যে এটার মান কত? আচ্ছা বলো ভাইয়া, সবসময় এটার মান কি হবে? x3, y3। তার মানে আমাকে তুমি বলো ভাইয়া x মানে 6 কি হবে? 6 প্লাস 2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে করলে x3 কত আসতেছে? 10। আর y3 কিভাবে আসবে? 4 কি হবে? 1,1 প্লাস 7 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তার মানে আসবে কত বলো তো ভাইয়া? 12, 7, 8, 4, y3 4। তার মানে কত হবে? 10,4। 10,4 হলো কারেক্ট আনসার। কে কে বুঝতে পারছো বলো? কে বুঝতে পারছো বলো? পড়া কিন্তু খুব বেশি নাই, তাই একটু ভালো করে বলো কে কে বুঝতে পারছো। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল। এবার লেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত নাম্বার টাইপে গেছে মনে আছে তোমাদের? কারো কি মনে আছে? আমরা এখন যাচ্ছি আমরা টাইপ 4। আমি একটু টাইপ গুলা নামগুলা দেই, তাহলে তোমরা এরপরে গুলাই ফেলবা। টাইপ 1 এ কি ছিল বলো ভাইয়া? কার্তেশীয় এবং পোলার, টাইপ 1। এরপরে কোথায় টাইপ 2 ছিল? টাইপ 2 ছিল তোমাদের জন্য এই জায়গাটায়, এই যে ভাইয়া এই জায়গাটায় টাইপ 2 সমীকরণ। টাইপ 3 ছিল কোথায়? টাইপ 3 ছিল তোমাদের জন্য এই জায়গাটায়, এই জায়গাটায় টাইপ 3। এবার তোমাদের জন্য এইটা কোথায় ছিল? টাইপ 4।
এখন যেটা করাচ্ছে ওটা কত, এটা হলো টাইপ 5 ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে ভাইয়া? ওকে, টাইপ 5টা খুবই ইন্টারেস্টিং। কেন বলি তোমাদেরকে। ধরো তোমাকে কি বলছে যে কোন একটা বিন্দু দেওয়া আছে 1,1 2,4 5 3,5, এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, সেই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। খুব ভালো কথা, তুমি তো মনের সুরে একটা ত্রিভুজ পাইছো। তো পাওয়ার পরে তুমি মনে মনে বলতেছো, ভাই আমি তো পাইলাম, একটা পাইলাম 1,1, একটা পাইলাম 2,4, একটা পাইলাম 3। সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাবা, সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাবা। ঠিক আছে? সবসময় যেই কোনো স্থানাঙ্ক বসাইলে এইভাবে বসাবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন তুমি যখন এটা পাইছো, তখন তো তোমার মনে লাড্ডু ফুটতেছে, পেয়ে গেছে আমি একটা ত্রিভুজ। ওকে, কিন্তু আমার লক্ষ্য হবে অলওয়েজ কি হবে, যেই কোনো একটা বিন্দুকে কি করলাম বলতো ভাইয়া, যেই কোনো একটা বিন্দুকে, তো একটা বিন্দুকে আমি কি করবো বলতো ভাইয়া, মূল বিন্দুতে টেনে নিয়ে আসবো। কি করলাম ভাইয়া, তো আমি একটু বিন্দুগুলোকে আমি একটু চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করব, এইটাকে আনি 1,1, এটাকে নিয়ে যাই 2,4 এ, আর এইটাকে নিয়ে যাই ভাইয়া 3,5 এ। কেন করছে জানো, আমি সবসময় চুজ করব এমন একটা সহজ বিন্দু, যেই বিন্দুটা কি করবে, সেটা কি করবে, আমাকে এখানে আনলে আমার কষ্ট কম হবে। ছোট যে বিন্দুটা থাকবে, সেই বিন্দুটাকে আমি কোথায় নিয়ে আসবো, মূল বিন্দুতে টেনে নিয়ে আসবো। এখন তুমি বলো ভাইয়া, এবার বিন্দুটা 1,1টা কত হয়ে যাবে, 0,0। এখন তোমার কাছে কি মনে হচ্ছে, এই বিন্দুটা কি এখানেই থাকবে? তোমাকে যদি আমি বলি, তোমার যদি আমি কানটা টান দিই, তাহলে কানের সাথে কি মাথা থাকবে? মাথা কি এখানে থেকে যাবে? না ভাইয়া, কান টান দিলে সেই সাথে মাথাও চলে আসবে। তার মানে এই বিন্দুটাকে তুমি যখন টান দিছো এখানে, তার মানে এই বিন্দুটাও ঠিক এখানে চলে আসছে, এই বিন্দুটাও ঠিক এখানে চলে আসছে। তখন বিন্দুগুলা হয়ে যাচ্ছে এমন, তখন ত্রিভুজটা হয়ে যাচ্ছে এমন। তার মানে কোন অনুপাতে এটা চেঞ্জ হয়েছে, এখান থেকে তুমি যেই পরিমাণ চেঞ্জ করছো, এও ঠিক একই পরিমাণ চেঞ্জ হয়েছে, এও ঠিক একই পরিমাণ চেঞ্জ হয়েছে। ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? তার মানে এখানে তুমি 1,1 কে কত বানানোর চেষ্টা করছিলা, 0,0 বানানোর চেষ্টা করছো। তাহলে 2,4 কে কত হবে, এখান থেকে এক গড় কমছে, এখান থেকে এক গড় কমছে, তাহলে অবশ্যই এখান থেকেও এক গড় কমবে, সেটা হবে 1, 4 থেকে এক গড় কমলে হবে 3। আবার ঠিক দেখা ভাইয়া 3,5 এর ক্ষেত্রে এক গড় কমলে কত হবে, 2, আর 5 থেকে এক গড় কমলে হবে 4। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কেন এটা করলেন, কেন 0,0 করলেন? আচ্ছা ভাইয়া, তোমরা আমাকে বলো তো ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফল বলতে তো গেলে তোমরা কি বুঝো? আমি যেটা বুঝি, তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমি যেটা বুঝি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই যে ভূমি গুণন উচ্চতা, এটাকে আমার ম্যাথমেটিক্যাল টার্মে আরেকভাবে ব্যাখ্যা করা যায় হাফ ইন্টু নির্ণায়কের মান। কার মান বলো তো ভাইয়া, হাফ ইন্টু নির্ণায়কের মান। এই যে নির্ণায়কের মান ভাইয়া, হাফ ইন্টু কার মান, এই যে নির্ণায়কের মান। এই নির্ণায়কের মানটা তুমি কিভাবে বের করবা, সবসময় মনে রাখবা যে এই যে দেখো ভাইয়া হাফ, এখন তো তোমার 3টা বিন্দু না, এখন হলো 2টা বিন্দু। তার মানে নির্ণায়কের মান বের করতে সুবিধা হবে। কিভাবে হবে, তুমি প্রথমে কি করবা, আর গুণন, এদেরকে কি করবা, আর গুণন করবা। 4 এ 4, আর কি হবে বলো তো ভাইয়া, 3 দুগুণে কত হবে, 6। তার মানে হয়ে গেল কত, -6। এটা হয়ে যাবে কি, মডুলাসের কারণে হয়ে যাবে +2। তার মানে কাটাকাটি করলে অ্যান্সার হবে 1। তার মানে এই সুবিধাটা করার জন্য আমরা কি করি বলতো ভাইয়া, আমরা সুন্দর করে 2টা বিন্দু নিয়ে আসি, একটা বিন্দু ক্রস করে দিয়ে বাদ দিয়ে দেই, ওই 2টা বিন্দুকে আমি জাস্ট নির্ণায়কের মানটা বের করি, হাফ দিয়ে ভাগ করলে আমার ক্ষেত্রফল চলে আসে। কে কি ক্লিয়ারলি বুঝছো বলো? সব সময় আজকের পর থেকে সব কিছুতে ক্ষেত্রফল আসলে এইভাবে করবা। সবাই একটু রেসপন্স করো ভাইয়া, তাহলে আমি আগাবো।
ওকে, সময় নেই, আর বসে থাকার সময় নেই, আমরা আগানো লাগবে, ঠিক আছে? ওকে, লাস্টের একটু আরেকবার বলেন ভাইয়া, নির্ণায়কের অংশ এগেইন বলেন। এই নির্ণায়কের মানটা কি? তোমাদেরকে তো এগুলো করাইছে ভাইয়া। নির্ণায়কের নিয়মটা কি বলো তো ভাইয়া? এই যে যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে আমরা কি করি, এই প্রথমে মুখ্য কর্ণ দিয়ে গুণ করি, 4 একে 4 এটা করলাম, আর 3 দুগুণে 6 গৌণকর্ণ গুণ করলাম, আর মাঝখানে হয় মাইনাস, সেটা করলাম, আর মডুলার যেহেতু দিছি সেহেতু মান কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এইটুকু তোমরা বুঝতে পারো নাই? ওকে, এবার আসো ভাইয়া এখানের মধ্যে আসো, এখানের মধ্যে আসো, এখানের মধ্যে আগে এই ম্যাথটা করাই দিই, এই ম্যাথটা করাই দিই, একদম পানির মতো সহজ। 1,0 আছে কত, 2,1, আরটা কত আছে 4,5। তো একটা বিন্দুকে বানাও 0,0, কি চেঞ্জ করছো, 1 থেকে 0 বানাইছো, তার মানে 1 ঘর কমাইছো, তার মানে 2 থেকে 1 ঘর কমাইলে হবে 1, আর 0 তো 0ই আছে, তাহলে 1 এর মধ্যে এটা 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 যেমন পরিবর্তন হয় না, তার মানে কুটিও পরিবর্তন হবে না। আর এটা কি হবে, 4 এর থেকে এটা 1 ঘর কমলে কত হবে বলো তো ভাইয়া? যেহেতু এখানে 1 ঘর কমছে তাহলে এটা হবে 3, আর 5 এর থেকে যেহেতু কোনো চেঞ্জ নাই তার মানে এটা হবে 3,5। তার মানে এখানের মধ্যে হাফ ইনটু নির্ণায়কের মান 5 একে 5 মাইনাস 3 একে 3, আর মানে কি হাফ ইনটু নির্ণায়কের মান, সেটা কত 2 মানে 1 বর্গ একক। এটাতে আসো, দেখো কত সহজ একটা ম্যাথ। তোমরা হয়তো বা অনেকে ভয় পাচ্ছ যে ভাইয়া এটা কিভাবে করবে, কিন্তু ভাইয়া সমস্যা হলো কি, এই জায়গাটার প্রশ্ন এটা না, এটার প্রশ্নটা আমরা কোথায় শিখবো, এই প্রশ্নটা আমরা শিখবো এই জায়গাটায়। আগে আমাকে একটু এই যে কর্তৃত্ব অংশটা শিখে আসা লাগবে। তো এই প্রশ্নটা আমরা একটু পরে গিয়ে, এইটা শিখানোর পরে গিয়ে আমরা গিয়ে সলভ করা শুরু করব, ঠিক আছে? এবার লেখো ভাইয়া টাইপ 6 লেখো। আচ্ছা, কে জানি বললো যে 0,0 জায়গায় অন্য সংখ্যা থাকতো তখন কি করবো? 0,0 জায়গায় অন্য সংখ্যা বলতে গেলে আমি কি করছে, তোমরা কি বুঝো নাই? একটা বিন্দুকে আমি 0,0 বানাই নিছি ভাইয়া, তাহলে বাকিগুলো সেইভাবে সেই অনুপাতে চেঞ্জ করবা। যেমন ধরো এইখানের মধ্যে তো আমার একটা বিন্দু ছিল 1,0, এটাকে বানাইছি আমি 0,0, আমি ধরে নিচ্ছি। এটা ধরার জন্য আমাকে কিছু চেঞ্জ করা লাগছে, যেমন 1 থেকে 0 বানানো লাগছে, তার মানে ওখান থেকে 1 থেকে 0 বানানোর জন্য 1 ঘর কমানো লাগছে, তাহলে 2 এর থেকেও 1 ঘর কমানো লাগবে। আবার 1 এর এখানে 0 এর সাথে 0 এর কোনো পরিবর্তন হয় না, তার মানে এখানেও কোনো পরিবর্তন হবে না। এই তোমরা কি বুঝতে পারো নাই? বুঝতে না পারলে আবার বলো। বুঝতে পারছো কে কে, আর বুঝতে পারো নাই কে কে, সেটা বলো। ওকে, ভেরি গুড। এবার আসো ভাইয়া সামান্তরিকের চতুর্থ বিন্দু নির্ণয়। আগে আমি একটা সামান্তরিককে আমি একটা কি করি, বর্গ চিন্তা করে একটু আঁকি। এই যে আঁকলাম। এখন তোমাকে দেখো ভাইয়া, তোমাকে ধরো একটা বিন্দু দেওয়া আছে x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে x2, y2। অবশ্যই কিভাবে যাবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবারও বলতেছি, সবসময় x2, y2। এটা কি যাবা বলো তো ভাইয়া, x3, y3। আর এটা আমি জিজ্ঞাসা করলাম হোয়াট। এখন তুমি কিভাবে করবা, আমি একটু তোমাকে বুদ্ধি বলি। তুমি যেটা করবা যে সুন্দর করে তুমি কি করবা, বলবা যে ভাইয়া আমি সুন্দর করে এই দুটাকে সংযোগ করে দিব, আর এদের মধ্যবিন্দু বের করব। এদের মধ্যবিন্দু যা হবে ঠিক এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু তাই হবে। তার মানে আমি যদি এখান থেকে মধ্যবিন্দুটা পেয়ে যাই এই রেখাটা, তার মানে এই বিন্দুটাও জানি, এখানে মধ্যবিন্দুটা পাইছি, আর এটা বের করে ফেলবো, তাই কিনা? এটাই তো তুমি আমাকে বলবা সর্বোচ্চ। হ্যাঁ আমি জানি তুমি এইভাবে করবা, কিন্তু আমরা আমাদের লাইফকে কি করব, সহজ করব। লাইফকে সহজ করার জন্য কি করা লাগবে, আমরা কি করব বলো তো ভাইয়া, আমরা ইজি মেথড ইউজ করব। কিভাবে ইজি মেথড ইউজ করা যায় এটা একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। একটা এক্সাম্পল করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরলাম ভাইয়া আমি কি করলাম, ধরলাম এরকম একটা সামান্তরিক চিন্তা করলাম। এখানের মধ্যে কি বলতেছে, এ হলো 2,4, বি বলতেছে কত 7,1, সি বলতেছে কত -1,5। এখন ইজি মেথডটা তুমি এইভাবেও চাইলে চিন্তা করতে পারো, আবার এইভাবেও চাইলে চিন্তা করতে পারো, আবার এইভাবেও চাইলে চিন্তা করতে পারো। এইভাবে কিভাবে আমি বলি, 7 থেকে 2 হয়েছে ভাইয়া, 7 থেকে 2 হয়েছে, কয় ঘর কমছে দেখো তো ভাইয়া, 5 ঘর কমছে। তাহলে -1 থেকে অবশ্যই এখানে 5 ঘর কমবে, হবে -6।
এখানে আসছিল কত দেখো তো ভাইয়া, এখানে আসছিল 7,1, 1 থেকে 4 হয়েছে, কয় ঘর বাড়ছে? 3 ঘর বাড়ছে, তাহলে 5 থেকে 3 ঘর বাড়লে হবে 8। এখন তোমাকে আমি মজার বিষয় বলি, 7 থেকে -1 হয়েছে, কি হয়েছে বলো তো ভাইয়া? 8 ঘর কমছে, কয় ঘর কমছে? 8 ঘর কমছে। এখানে আছে কত? 2, এখানে আছে কত? 2, সরি এখানে আছে কত বলো তো ভাইয়া? 2,4। তাহলে 8 ঘর কমলে কি হবে? 2 এর থেকে 8 ঘর কমলে আসবে -6, এই যে -6। এবার দেখো ভাইয়া 1 থেকে 5 হয়েছে, কয় ঘর বাড়ছে? 4 ঘর বাড়ছে, তাহলে 4 থেকে 4 ঘর বাড়লে হবে 8। বুঝতে পারছো ভাইয়া? তুমি যেইভাবে মন চায় সেভাবে করতে পারবা, এটাকে বলা হয় ইজি মেথড। ঠিক আছে, ইজি মেথড দিয়ে তুমি চাইলেই করতে পারবা। ঠিক আছে, এবার দেখো ভাইয়া অনেকে হয়তো বা এখনো বুঝতে পারো না, এটা কে কে বুঝতে পারছো একটু বলো, এটা আগে বলো কে কে বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ভাইয়া তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাই, এটা দিয়ে একটু বুঝতে পারবে আশা করি। ধরো তোমাকে কি বলছে যে রম্বস বললো, ধরলাম এখানের মধ্যে এবিসিডি রম্বসের এসি কর্ণ, ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এসি কর্ণ এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলতেছে 1,2। তাহলে জিজ্ঞেস করছে যে বিডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। সবসময় মনে রাখবা যে এদের উভয়ের কর্ণের মধ্যবিন্দুর মান কি হবে? সমান হবে, তার মানে 1,2 হবে অ্যান্সার। বুঝছি ভাইয়া? ভাইয়া লিখে দেন স্টেপটা। একজন বলছে স্টেপ লিখে দিতে। স্টেপটা হলো যে তুমি জাস্ট মনে রাখবা যে তোমার যেই দিকে মন চায় ভাইয়া তোমাকে এটা করতে দেয়। এখন দেখি তোমাদেরকে এটা করতে দেয়। যদি আমি জিজ্ঞেস করি তোমাদেরকে যে দেখো 1,2 আর 4,6 আর এখানে হলো -1,5 আর এখানে হলো হোয়াট। এবার দেখি তো কে কে করতে পারবা। তুমি চাইলে অনেকভাবে চিন্তা করতে পারবা, তুমি এইভাবে চিন্তা করতে পারবা, এইভাবে তুমি আবার এইভাবে চিন্তা করে এইভাবে আসতে পারবা। মানে তুমি সবসময় তুলনা করবা, এইভাবে করলে এটার সাথে তুলনা করলে এইভাবে আসবে, আবার এইভাবে তুলনা করলে এইভাবে আসবে। তোমার যেটা মন চায় দেখি করো তো। এই যে অনেকেই তো পারতেছে, এই যে অনেকেই পারতেছে। 1 থেকে 4 হয়েছে, কয় ঘর বাড়ছে বলো তো ভাইয়া? 3 ঘর বাড়ছে। তাহলে -1 থেকে 3 ঘর বাড়লে কত হবে? অবশ্যই 2 হবে, অবশ্যই কত হবে? 2 হবে। এবার দেখো ভাইয়া 2 থেকে 6 হয়েছে, কয় ঘর বাড়ছে? 4 ঘর বাড়ছে। 5 থেকে 4 ঘর বাড়লে হবে 9, 2,9। এই তাই তো, হ্যাঁ তাই। তাহলে ভুল বলছো, কে জানি 2,9 বলছে, একজনও 2,9 বলে নাই। এই যে রুল রয় বলছে, ওই ভেরি গুড, ওকে ভেরি গুড দিলাম। ঠিক আছে, রুল রয়কে ভেরি গুড দিলাম, আর বাকিরা সবাই ভুল অ্যান্সার দিচ্ছে। তার মানে তোমরা এখনো মনে ঠিক মতো বুঝো নাই, তোমরা মনে এখনো বুঝো নাই। এটা পরে করাচ্ছি, কারণ এটা খুবই লেস ইম্পর্টেন্ট টপিক। এটাতে আগে আসো। আমরা কোথায় আছে? টাইপ 7 লেখো, সমরেখা হওয়ার শর্ত লেখো, টাইপ 7। এই লেখো টাইপ 7 লেখো। তোমরা কি বুঝছো ভাই? তোমরা যদি না বুঝতে পারো তাহলে আবার বুঝাবো। বুঝতে পারছো ভাইয়া পুরা? তোমরা যদি না বুঝতে পারো আবার বুঝাবো। তোমরা একটু আগে জানাও তোমরা বুঝতে পারছো কিনা।
তোমরা আমাদের যখন এগ্রি বুস্টার ম্যাথ বুকটা হাতে পাবা ওইখানে পেজ নাম্বার 14 নাম্বার পেজের টাইপ 6 এর কনসেপ্টে গেলে এটা সুন্দর করে লিখে দেওয়া আছে, ওইটাতে পেয়ে যাবা। আমি নিজে ছবি এঁকে লিখে দিছিলাম। ওকে, চলো আমরা দেখি এরপরে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই টপিকগুলো বুঝতে অসুবিধা হয় ওগুলা তোমাদের জন্য তো এগ্রি বুস্টার ম্যাথ বুক থাকবে, ওটা দেখবা, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এবার আসো সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত হলো, দেখো ভাইয়া সমরেখা মানে কি, ধরলাম এ একটা আছে, রেখা আছে, তো এখানের মধ্যে কয়টা বিন্দু আছে, ধরলাম 3টা বিন্দু। তো এই 3টা বিন্দু যেহেতু একই সরলরেখা আছে, মনে রাখবা যদি কোনো 3টা বিন্দু একই সরলরেখা থাকে আমরা তাদেরকে কি বলি, সমরেখা বলি। তার মানে কি, এই যে দেখো এ বি সি এই 3টা রেখা আছে একই সরলরেখায়, তার মানে এরা কি সমরেখা। সবসময় মনে রাখবা সমরেখার ক্ষেত্রে এই এ বি রেখার ডাল M1 এবং বিসি রেখার ডাল M2 সবসময় মনে রাখবা সমরেখা হওয়ার শর্ত হলো ঢাল দ্বয়ের মান M1 = M2 হবে, মানে দুইটা ঢাল কি হবে, সমান হবে। এটা কি সমরেখা হওয়ার শর্ত। এখন তোমার কাছে বুঝতে অসুবিধা হইতে পারে, এজন্য আমি একটা ম্যাথ দিয়ে করাবো, আশা করি তখন আর তোমার বুঝতে কোনো কিছু অসুবিধা থাকবে না, ঠিক আছে। আশা করি কোনো কিছুই থাকবে না, দেখি, ঠিক আছে। দেখো 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 কি হলো, কোশ্চেনটা একটু লেখো। এই সাইডে আমি কোশ্চেনটা লিখতেছি, একটা কোশ্চেনে আসছে, দুইটা কোশ্চেন আসছে, একটা কোশ্চেন আমি করাচ্ছি। দেখো কোশ্চেনটা কি বলতেছে, কোশ্চেনটা বলতেছে যে এগ্রি বুস্টার ম্যাথ বুকে আছে k, 2 0,5 0,5 এবং কি বলতেছে, 2 - k, 3 বিন্দুত্রয় সমত্রয় হলে বিন্দুত্রয় সমরেখা হলে k = what? ওকে, ডান। আমি কি বললাম যে এই দুইটার ঢাল এবং এই দুইটার ঢাল সমান হবে, তার মানে কি দেখো এখানে M1 মানে প্রথম দুইটার ঢাল কি হবে বলো তো ভাইয়া, 0 - k, কারণ বুজদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কুটিদ্বয়ের অন্তর। সরি, আমি কি বললাম, উল্টা লিখছি কেন, কুটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর। কুটি মানে কি 5 - 2 আর এটা হলো 0 - k, তার মানে কি 3 - k। আর M2 কি হবে বলো তো ভাইয়া, কুটিদ্বয়ের অন্তর 3 - 5 আর এটা কি হবে 2 - k - 0, তার মানে এখানে আসবে কত, 2/2 - k, 2/2 - k। এবার দেখো ভাইয়া অলওয়েজ কি হবে, M1 = M2 হবে, M এর মান কত 3 - k, M2 এর মান কত 2/2 - k। তাহলে এটা করলে এটা কি হবে বলো তো ভাইয়া, 3 × 2 = 6, আর এখানে কি হবে -3k, আর এখানে কি হবে -2k। তাহলে এটা করলে কি হবে বলো তো ভাইয়া, এটা করলে হবে k = 6। বুঝতে পারলে বলো, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যেতে পারবো। এটা কে কি বুঝতে পারছো একটু বলো। ওকে ওকে, একজন বলছে ভাই আরেকবার দেখো ভাইয়া কি কি বললাম। আমি বললাম যে ধরো সমরেখা হওয়ার শর্ত কি, সমরেখা হওয়ার শর্ত তুমি মনে রাখবা যে এ এবং বি এর ঢাল এবং বি এবং সি এর ঢাল সমান হবে। তাহলে ঢাল কিভাবে বের করা হয়, এমন ঢালের মান কিভাবে বের করা একটু পরে টের পাবা, কারণ এখনো ঢালটা করাই নাই, জাস্ট এখানে সাপেক্ষে একটু বলছিলাম যে কুটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর। এটা কে বলতো ভাইয়া, ঢালের মানটা কিভাবে বের করি, ঢাল M = কি কুটিদ্বয়ের অন্তর বাই বুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হলো বুজদ্বয়ের অন্তর। এই যে ঢাল, তার মানে এখানে কুটিদ্বয়ের অন্তর করবা আর বুজদ্বয়ের অন্তর করবা, যা মান আসবে সেই দুটাকে সমান বলে আমরা কি করব বলো তো ভাইয়া, ম্যাথটা সলভ করতে পারছি। এবার আশা করি বুঝতে পারার কথা।
আশা করি এবার বুঝতে পারার কথা। টাইপ 9 লেখো। এই টাইপের একটা কোশ্চেন দেখে আসছিলাম, তো ওই কোশ্চেনটা যাব, আগে এটা দেখো। এখানে আমি একটা কোশ্চেন দিয়ে সব বুঝাই দিব, ঠিক আছে? একটা কোশ্চেন দিয়ে আমি সব বুঝাই দিব সুন্দর করে, যদি ভালো মতো দেখো। এই সবাইকে এতক্ষণ বুঝতে পারছো কিনা একটু বলো তো? ওকে, আশা করি বুঝতে পারছো। বুঝছি। ওকে, ভেরি গুড। দেখো ভাই এখানে কি বলতেছে যে এক্স এবং ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ নিয়ে একটা সরলরেখা সমীকরণ। দেখো এক্স এবং ওয়াই এই অক্ষ দুইটাকে কর্তন করা লাগবে। এক্স অক্ষকে আমি এ পরিমাণ কর্তন করবো এবং ওয়াই অক্ষকে আমি বি পরিমাণ কর্তন করব। সেই ক্ষেত্রে কর্তৃত্ব অংশের সমীকরণ হবে এক্স অক্ষের নিচে কাটছে যে পরিমাণ এ পরিমাণ এবং ওয়াই অক্ষের নিচে কাটছে যে পরিমাণ সেই পরিমাণ ইকুয়াল টু হবে কত? 1। ওকে, ডান। ওকে, এবার দেখো ভাইয়া সবসময় মনে রাখবা, তাহলে এই বিন্দুটার মান কত? কেউ কি বলো তো দেখি, এই বিন্দুটার মান কত হবে? এখানে বুঝের মান কত? এ, কিন্তু কুটির মান কি আছে? নাই, তার মানে 0। দেখো মূল বিন্দু মানে 0। এখানে আসো ভাইয়া, এখানে বুঝের মান কত? 0, কিন্তু কুটির মান কত? দেখো বি। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া এইখানের মধ্যে মধ্যবিন্দুর মান কত হবে? a/2 আর হট্টা হলো b/2। কিভাবে? কারণ a প্লাস 0 ডিভাইডেড বাই 2, বুঝদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 আর কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, তার মানে a/2 আরটা হলো b/2। ওকে, ডান। ওকে, এবার আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে এটার ক্ষেত্রফল কত হবে, এটা কি ক্ষেত্রফল কত হবে, তখন তুমি কি বলবা? হাফ ইন্টু ab। হাফ ইন্টু কি? ab। এই কোনটা? এইটার বুঝ এবং কুটির মান। এরপর আমি যদি জিজ্ঞেস করি যে এই যে এখানের মধ্যে মধ্যবর্তী দূরত্বর মান কত হবে? দূরত্ব, সরল রেখার দূরত্ব বলো তো ভাইয়া, সরল রেখার দূরত্বটা কত হবে? সরল রেখার দূরত্ব হবে √a স্কয়ার a মাইনাস 0 হোল স্কয়ার প্লাস √b মাইনাস 0 হোল স্কয়ার, তাই কিনা? তার মানে √a স্কয়ার প্লাস b স্কয়ার। বলো তো এতটুকু কে কে বুঝতে পারছো? বলো, এই পুরা যা যা আলোচনা করছে এইটুকু কে কে বুঝতে পারছো? একটা ম্যাথ দিব, ম্যাথ দিয়ে বাকি সবকিছু বুঝবো। তোমাদের কমেন্ট দেখার জন্য বসে আছি। মজা। ওকে, ভেরি গুড, সব বলছে বুঝছি। দেখো ভাইয়া এরকম একটা প্রশ্ন করছে যে, তো এরকম বলছে যে এটা এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করলে, এক্স ও ওয়াই অক্ষকে কর্তন করলে সব বের করতে। ঠিক আছে, সব বের করবে। চলো, আচ্ছা একজন বলছে ভাই আর কত সময় ক্লাস হবে? এইটাই লাস্ট ম্যাথ, এরপর আর ক্লাস হবে না। আর আরেকজন বলছে ভাই আরেকবার বুঝান। এক্স অক্ষকে কর্তন করছে এ পরিমাণ, ওয়াই অক্ষকে কর্তন করছে বি পরিমাণ। যেহেতু বলছে যে এক্স এবং ওয়াই অক্ষকে কর্তৃত্ব করবে, তার মানে এক্স অক্ষকে এই পরিমাণ কর্তন করছে, ওয়াই অক্ষকে বি পরিমাণ কর্তন করছে। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ হবে এক্স এর নিচে এক্স কে যে পরিমাণ কর্তন করছে, ওয়াই এর নিচে ওয়াই কে যে পরিমাণ কর্তন করছে সেটা বসবে, ইকুয়াল টু হবে 1। এটা হলো সমীকরণ। ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ বুঝ এবং কুটির মান এটা। এখানের মধ্যে এই বিন্দুটা যদি জিজ্ঞেস করা হয়, সেই বিন্দুটা মান কত হবে? a,0। কিভাবে হলো? এটা হলো বুঝের মান আর কুটির মান 9। এখানের মধ্যে বুঝের মান 0 আর কুটির মান b। এখান থেকে যদি বলা হয় যে এখানে এই রেখাটার মধ্যবিন্দু কত, বুঝদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করবা, কুটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করবা।
এবার যদি জিজ্ঞেস করা হয় এই রেখাটার দূরত্ব কত, সেটা কিভাবে বের করবা? এই যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার আর কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার রুট। বুঝতে পারছো ভাইয়ারা? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো ভাইয়া এই ম্যাথটা আসি, এটা কিভাবে করবো এটা বুঝতে পারলে হয়ে গেছে। সবসময় মনে রাখবা এই 12টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার লক্ষ্য হলো যে অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশনে বের করার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে 1 লাগবে। তার মানে আমি যদি রাইট হ্যান্ড সাইডে 1 চাই, রাইট হ্যান্ড সাইডে কত চাই বলো তো ভাইয়া? 1 চাই, তাহলে কি করব? তাহলে আমি এই 12 কে দিয়ে এটা পুরোটাকে ভাগ করে দিব। 12 প্লাস 4y 12 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আসতেছে কত? x/4 কাটাকাটি করলে y/3 ইকুয়াল টু হলো 1। তার মানে এই রেখাটা x অক্ষকে কর্তন করছে 4 পরিমাণ এবং y অক্ষকে কর্তন করছে কি পরিমাণ? 3 পরিমাণ। তোমাকে প্রশ্ন করতে পারে যে এখান থেকে প্রথম প্রশ্নটা আসতে পারে যে এখান থেকে দেখো, একটু ভালো করে দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন আসবে যে x অক্ষকে কর্তনের পরিমাণ কত? x অক্ষকে কর্তনের পরিমাণ কত? কর্তনের পরিমাণ কত? কত পাইলাম বলো তো ভাইয়া? কর্তনের পরিমাণ কত পাইলাম? 4 একক। সেকেন্ড প্রশ্ন হলো y অক্ষকে কর্তনের পরিমাণ কত? বলো তো ভাই কত পাইছে? 3 একক। থার্ড প্রশ্ন x অক্ষের মধ্যে কোন বিন্দুতে মিলিত হইছে? x অক্ষে কোন বিন্দুতে মিলিত হইছে বলো তো দেখি? x অক্ষে কোন বিন্দুতে মিলিত হইছে? বিন্দু কোন বিন্দু সেটা? x অক্ষে কোন বিন্দুটা? এটা কত হবে? 4,0 হবে। 4,0 আর এটা হবে কত? 0,3। তার মানে এটা হলো 4,0 কারণ কুটির মান নাই আর এখানে ভুজের মান নাই, মূল বিন্দু। এই যে দেখো এটা কি বলো তো ভাইয়া? মূল বিন্দু। তার মানে এটা হলো y অক্ষে, সেই বিন্দুটার নাম কি বলতো ভাইয়া? 0,3। 0,3। খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করবে যেটা, সেটা হলো যে এই যে রেখাটা তৈরি হয়েছে সেই রেখাটার মধ্যবিন্দু কত? সেই রেখার মধ্যবিন্দু, রেখার মধ্যবিন্দুটা কত হবে বলো তো ভাইয়া? রেখার মধ্যবিন্দু হবে 4 এর সাথে 0 যোগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর এখানে হবে 3 এর সাথে 0 যোগ করলে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3/2। তার মানে মধ্যবিন্দু হবে 2,3/2। এবার আসো 6 নম্বরের লাইনে কি বলছে? 6 নম্বর লাইনে বলছে যে এই বিন্দু দ্বয়ের তোমার কিসের মান বলো তো ভাইয়া? এই বিন্দু দুইটার কিসের মান বের করতে বলছে? এই বিন্দু দুইটার কিসের মান? এইটুকুর মান কি বলো তো ভাইয়া? দূরত্বর মান, এই রেখার দূরত্ব। তাহলে রেখার দূরত্ব কি হবে? রেখার দূরত্ব হবে √4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার। তার মানে কি 16 প্লাস 9 হবে 5। রেখার দূরত্ব কত? 5 একক। লাস্ট প্রশ্ন হলো ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান কত? এই যে ত্রিভুজটা গঠন হয়েছে তার ক্ষেত্রফলের মান কত? হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত? 4, আর এই যে উচ্চতার মান কত? 3, তার মানে হলো 6 বর্গ একক। কে কে বুঝতে পারছো বলো? না সিফাত, তোমাদের করা লাগবে না, যদি ইচ্ছা হয় তাহলে করতে পারো। এবার বলো আজকের ক্লাসে যা যা বুঝিয়েছি এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু লিখে দিচ্ছি, আর তোমাদের বলা লাগবে যে তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা। বলো সবকিছু ক্লিয়ারলি বুঝছো কি একটু বলো। আমি তো খাওয়া দাওয়া করতেছি, কিছু তোমরা মন খারাপ করো না, ঠিক আছে? মাত্র বিস্কুট খাচ্ছি, সরি কি বলি, চিপস খাচ্ছি, তোমরাও চিপস খাও, ঠিক আছে? তোমরাও চিপস খাও কেন বলছি? কারণ হলো যে আমি আসলে সন্ধ্যার পর থেকে না খাওয়া, এজন্য ভাবলাম যে একটু চিপস খেতে খেতে ক্লাসটা শেষ করি। ওকে, এই যে দেখো এই হলো এতটুকু অব্দি পড়াশোনা।
এই হলো পড়াশোনা। এই 4টা টপিক থেকে ইম্পর্টেন্ট, এই 4টা টপিক ভালো করে পড়বা। সবাই যদি এইটুকু বুঝে থাকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি আর বেশি সময় নিব না, 9:30 আরেকটা ক্লাস আছে, তো ওইটা ঢুকবো। তো সবাই কিনা বলো, তাহলে শেষ করবো আমি। আচ্ছা, সবাই বারবার একজন বলতেছে সামন্তরিকের ক্ষেত্রটা দেখো, একটু আমরা দ্রুত বুঝি। আবার ওই ব্যাচটাতে, হ্যাঁ এই যে আসো, এখানের মধ্যে কি ছিল একটু আমি বলি, জাস্ট এই দিকে মনোযোগ দাও। যে তোমার থেকে জানতে চাইছে যে এই বিন্দুটা কত, তাহলে তুমি কি করবা, 7 এইভাবে চিন্তা করবা, 7 এর থেকে 2 কত, 2 এ যাওয়ার জন্য কয় গড় কমে, তাহলে -1 থেকে ঠিক অত গড় কমা লাগবে। যদি 7 থেকে 2 এর জন্য কমা লাগে, কয় গড় কমছে, 5 গড়, তার মানে -1 থেকেও 5 গড় কমবে। যদি এমন হইতো যে 7 থেকে এটা ছিল 12, তার মানে 5 গড় বাড়তো, +5, তার মানে -1 এর সাথে 5 গড় বাড়তো। 1 এর থেকে 4 হইছে, তার মানে 3 গড় বাড়ছে, তার মানে এখানেও 5 এর সাথে 3 গড় বাড়বে। এইখানে বুঝের সাথে যা হবে, এইখানেও বুঝের সাথে তাই হবে। এইখানে কুটির সাথে যা হয়েছে, এখানেও কুটির সাথে তাই হবে, কারণ এদের মধ্যে দূরত্ব সেম। আবার এইখান থেকেও চিন্তা করলে একই হিসাব আসবে, এখান থেকে চিন্তা করলে একই মানে আসবে, কোনো পার্থক্য নেই। এবার বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পারার কথা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর আশা করি যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি টপিকটুকু ক্লিয়ার করে দিব। সরল রেখা ইনশাআল্লাহ যা প্রশ্ন আসবে তাই পারবা, এইটুকু বলে দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর যাদের ইচ্ছা হবে তারা এই যে এখন 11:30 ক্লাসে অ্যাড হয়ে যাও, যাদের ইচ্ছে আছে। ওই সেম জিনিসে মোটামুটি পড়াবো, খুব বেশি পার্থক্য থাকবে না।